আসসালামু আলাইকুম। অ্যাডমিশনে আমরা কথা দিছিলাম যে তোমাদেরকে ম্যাথের টপ ৫০টা টপিক আমরা শেষ করাবো। আজকে ইনশাল্লাহ আমাদের টার্গেট হলো যে অ্যাটলিস্ট ২৭ থেকে ৪২ পর্যন্ত আমি চেষ্টা বা ৪৩ পর্যন্ত বা ৪০ পর্যন্ত যাবে হয়তোবা। কারণ হলো যে এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? ডিপেন্ড করতেছে আমার শরীরের উপরে। আসলে আমি অনেক দিন ধরে অনেক তোমাদের জন্য কার্যক্রম করার কারণে অনেকটাই অসুস্থ থাকা লাগে। তো আবার এর উপর আবার আমাদের পেইড বেসেরও ক্লাস আছে। তো ওই সময়ের উপর অনেকটাই ডিপেন্ড করবে। তো আমি চাইছিলাম যে আজকে ৫০টা পর্ব শেষ করে ফেলতে, কিন্তু আসলে সময় উঠতে পারে নাই। গুছানোর জন্য এগুলাতে অনেক সময় লাগে। তোমাদের যদি রেসপন্স ভালো থাকে এবং তোমাদের যদি অনেক, 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 অনেক ভালোবাসা থাকে বা সাপোর্ট থাকে, তাহলে ইনশাল্লাহ আমি ম্যাথ তো প্রায় শেষ বলতে গেলে। আজকের পরে আরেকটা ক্লাস দিলে তো বেশি তোমরা তো পাইতেছো যে একদিন পর পরে তোমরা আমার ক্লাস পাচ্ছ। আমি একদিন করে রেস্টের জন্য টাইম নেই। তো এই জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো যে অবশ্যই রেসপন্স ভালো থাকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবে, যেখান থেকে দেখো না কেন। আবার কমেন্টে জানাবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে। তোমাদের রেসপন্স যত বেশি থাকবে, আমি তোমরা যদি চাও আমি তাহলে ফিজিক্সেরও টপ 50 টপিকটা শুরু করবে ইনশাল্লাহ। কেমিস্ট্রিও পাশাপাশি শুরু হবে ইনশাল্লাহ। যদি তোমরা চাও এই 50 টপিক তোমাদেরকে যে কোন জায়গায় নিয়ে যাবে, কিভাবে এই অ্যাডমিশন জার্নিতে তোমাকে হেল্প করবে, 25 ব্যাচ মনে রাখবা। কারণ কি, এই 50টা টপিক তোমরা 25 ব্যাচ কীভাবে যে পাচ্ছ তোমার কোনো চিন্তার বাইরে। কারণ হলো যে তুমি প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে শুধুমাত্র এগুলোর রিভিশন দিবা। এই 50টা টপিক যারা নোট করতেছো, এই 50টা টপিক যখন রিভিশন দিয়ে দিয়ে পরীক্ষার হলে যাবা, তুমি তারপরে পরীক্ষা হল থেকে বের হয়ে বলবা যে ভাইয়া কি পরিমাণ কমন আসছে কিনা। চলো আমরা শুরু করি। টপিক 27, এটা হলো এল হসপিটাল রুলস, যেটাকে আমরা বলি কি লা ফিতাল রুলস। এখন কি এটা হলো লিমিটের একটা টপিক। কিসের টপিক? একটা লিমিটেড টপিক। এখন এটা কেমন ঘটনা আমি বলি। তুমি ধরো একটা এক্সাম্পল দেখাই। লিমিট এক্সটেন্ডস টু 0 আছে, ঠিক আছে? কত আছে? 0 আছে। 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই নিচে আছে কি সাইন এক্স, এরকম আছে। এরকম থাকার পরে তুমি ধরো এরকম এটা অ্যান্সার বের করতে বলো। লিমিটের 97 বা 99% ম্যাথ এল হসপিটাল রুলস দিয়ে শেষ হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। এখন এটা কিভাবে ইউজ হয় সেটা আগে আমাদের জানা লাগবে। এটা ইউজ হয় কিভাবে একটু দেখো ভাইয়া, একটু দেখো। এইখানের মধ্যে যে মানটা আছে এক্স টেন্ডস টু 0, এইটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর মান শূন্যের খুব কাছাকাছি। তো এটা দিয়ে আমরা ধরে নিতে পারি এক্স ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? এক্স ইকুয়াল টু 0। এই 0 মানটা তুমি লব এবং হর দুইটা জায়গায় ইনপুট দিবা। লব এবং হর কয়টা জায়গায়? দুইটা জায়গায় ইনপুট দিবে। ইনপুট দিলে কি হয় একটু খেয়াল করে দেখো। ইনপুট দিলে যেটা হচ্ছে সেটা হলো 1 মাইনাস কস 0 আর হলো কি সাইন 0। তাহলে আসতেছে কি দেখো তো, 1 মাইনাস কস 0 মান কত? 1, সাইন 0 মান কত? 0। তার মানে আসতেছে কত? এটা 0/0। এই যে এরকম 0/0 অথবা ভাইয়া ইনফিনিটি বাই ইনফিনিটি যদি আসতো, ইনফিনিটি বাই ইনফিনিটি যদি আসতো, এরকম 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি যদি আসে, তাহলে তুমি মনে রাখবা যে এটা হলো একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। এখন কেন অনাকাঙ্ক্ষিত রেজাল্ট জিজ্ঞেস করতে পারো আমাকে। কারণ হলো যে দেখো ভাইয়া, 0/1 হলে আমরা কত বলতে পারি? 0। 1/0 হলে আমরা কত বলতে পারি? ইনফিনিটি। অথবা 2/0 হলে আমরা কত বলতে পারি? ইনফিনিটি। এগুলো আমরা সবাই বুঝি, কিন্তু ভাইয়া 0/0 এটার কি মান বলবা? ইনফিনিটি বাই ইনফিনিটি এটা কি মান বলবা? কাটাকাটি করে 1 বলবা? এটা কি পসিবল? পসিবল না। তো এটা একটা কি রেজাল্ট? এটা একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। এটা একটা নরমাল কোনো রেজাল্ট না। এটা কি মানে হঠাৎ করে এরকম ঘটনা একটা রেজাল্ট, অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। কি হয় বলতো, আমরা যখন রাস্তা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করি, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না? তো এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে আমরা কি হয় বলো তুমি? ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগে। কোথায় যাওয়া লাগে? হসপিটালে যাওয়া লাগে। এই জন্যই এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে আমরা কোন রুলসটা অ্যাপ্লাই করবো বলো তো ভাইয়া? এল হসপিটাল রুলস। এখন এল হসপিটাল রুলসটা কিভাবে অ্যাপ্লাই করবো? তুমি ডাক্তারের কাছে গেলা, ডাক্তারের চিকিৎসা পদ্ধতি আছে না? তোমার হলো যে চিকিৎসা পদ্ধতিতে একটা নিয়ম থাকে, সেই নিয়মটা কেমন হবে চলো আমরা দেখি। এই ম্যাথটা দিয়ে আমরা দেখি। আমরা এই ম্যাথটা দিয়ে দেখলে বুঝতে পারবো। একটা ম্যাথ বুঝতে পারলে তুমি ইতিহাসে সব ম্যাথ করতে পারবে। ঠিক আছে? দেখো 1 মাইনাস কজ এক্স আর একটা কি আছে? সাইন এক্স। এখন ডাক্তারের চিকিৎসা পদ্ধতি হলো ডিফারেন্সিয়েশন করা। ডাক্তার কিভাবে চিকিৎসা করে? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। কিভাবে ডিফারেন্সিয়েশন করে ডাক্তার একটু খেয়াল করে দেখো। লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে হয় কি নিচে হয় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, উপরে হয় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1 মাইনাস কজ এক্স। বুঝতে পারছো? এখন ডাক্তার যখন চিকিৎসা করবে, দেখো তো চিকিৎসা করার পরে কি ঘটনা ঘটতেছে একটু খেয়াল করে দেখো। লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি আছে? কজ এক্স। আর এখানে কি আছে? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হলো 0 আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন এক্স। ঠিক আছে? মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে আসতেছে কত?
লিমিট এক্স টেন্স টু 0 cos x ডিভাইড উপরে কি থাকতেছে sin x, তাই কিনা? তাই তো থাকতেছে। এখন খেয়াল করে দেখো ভাই, একটু খেয়াল করে দেখো, ঘটনা এতটুকু করলো, ডাক্তার চিকিৎসা করলো, এখন ডাক্তারের চিকিৎসার প্রথম ধাপটা কমপ্লিট হলো। এখন রোগী কি আদৌ সুস্থ হয়েছে? ডাক্তার এটা চেক করবে না? রোগী যদি সুস্থ হয়ে থাকে ডাক্তার বিদায় দিয়ে দিবে, আর যদি রোগী সুস্থ না হয়ে থাকে ডাক্তার তাহলে আবার চিকিৎসা কন্টিনিউ করবে এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। বুঝার চেষ্টা করো। এখন রোগী সুস্থ হয় কিভাবে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে খেয়াল করো, সেটা হলো যে এখানে আবার লব এবং হরে তুমি কি করবা, ইনপুট দিবা। ইনপুট দিলে কি হচ্ছে খেয়াল করে দেখো, sin 0 ডিভাইডেড বাই নিচে আছে কত, cos 0, cos 0 মান কত, 1। এখন তুমি আমাকে বলো ভাইয়া, আমি কি বলছিলাম, যদি 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম আসে, আর উপরে কি আসতেছে সেটা দেখাও লাগবে না তোমার, এখানে নিচে 1 আসতে দেখে একটু চিন্তা করে দেখো, এরকম আসলে অনেকে কিন্তু রেজাল্ট আসলে আমরা হসপিটালে যাব। এখন যদি এরকম রেজাল্ট না আসে তার মানে বুঝতে হবে রোগী সুস্থ আছে। রোগী কি সুস্থ? রোগী সুস্থ হলে কি হবে, ডাক্তার বিদায় দিয়ে দিবে। তার মানে দেখো, এটা কি 0/0 কি এখানে আসা আর পসিবল, বা ইনফিনিটি বাই ইনফিনিটি না, পসিবল না, কারণ নিচে তো 1 চলে আসছে ভাইয়া। যদি এরকম ঘটনা ঘটে, নিচে 1 চলে আসা বা উপরে 1 চলে আসা বা যেই কোনো মান চলে আসা, মানে 0 বাদে 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি বাইরে যে কোনো মান চলে আসলে তুমি বুঝবা যে রোগী সুস্থ, তার মানে চিকিৎসা রোগীর শেষ। চিকিৎসা শেষ হলে কি হবে দেখো, এই যে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইয়া, চিকিৎসা শেষ হলে কি হবে, রোগীকে কি করবে, একটু মনোযোগ দাও, রোগীকে কি করবে ডাক্তার বলবে যে কাউন্টারে নিয়ে যান। কিসের জন্য? টাকা পয়সা হিসাব নিকাশের জন্য। এই যে এটা কি ছিল, এটা মনে রাখবা, এটা হলো হসপিটাল বেড। কোনটা বলতে গেলে ওই যে রোগীকে তোমার হলো যে কি হয় বলো তো ভাইয়া, তোমার হলো যে ইয়াতে ওই যে নাম কি বলো ওইটাকে ভুলে গেছি, ওইটা দিয়ে যে নিয়ে আসে একদম শেষ পর্যন্ত বিদায় দেওয়ার জন্য, তো ওইটুকু ধরলাম। তো ওইটা কি হয় বলো তো ভাইয়া, তোমার বিদায়ের আগে কি হয়, এটা চলে যায়, মানে এটার কাজ শেষ, তো এটা রেখে দেয়, তাহলে কি হয়, জাস্ট হিসাব নিকাশ করবে। এখন হিসাব নিকাশ কত ক্ষতি মানে খরচ হয়েছে সেটা একটু দেখবে, cos 0, তাহলে sin 0 মান কত, 0, cos 0 মান 1, অ্যান্সার কত, 0। এই হলো হিসাব নিকাশ। যদি ভাইয়া কোনো কারণে এখানে আবার 0/0 আসতো, তখন তুমি কি করতে বলো তো ভাইয়া, আবার সেম পদ্ধতিতে আবার ডিফারেন্সিয়েশন করতে। এরকম কাকে করতা, এই দুইটাকে ডিফারেন্সিয়েশন করতা, মানে যেখান পর্যন্ত আসবে সেখানে যদি রোগী সুস্থ না হয়ে থাকে আবার সেখান থেকে আবার ডিফারেন্সিয়েশন কন্টিনিউ করা। তার মানে যতক্ষণ না রোগী সুস্থ হচ্ছে ততক্ষণ অবধি এই ডাক্তারের চিকিৎসা পদ্ধতি চলতে থাকবে, মানে ডিফারেন্সিয়েশন করা কন্টিনিউ থাকতেই হবে। এই হলো আমাদের এই ম্যাথগুলোর রুলস। এটা যদি কেউ বুঝতে পারো তাহলে আর কিচ্ছু লাগবে না। তো এইটা যদি বোঝার পরে তোমাকে এখানে কি লাগবে, জিনিসটা এখানে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো ডিফারেন্সিয়েশন কিভাবে করে, sin x এর মান কত, cos x এর মান কত, এগুলো অনেকে জানে না। কারণ আমি কিন্তু ক্লাসগুলো নিচ্ছি টপ 50 টপিক, মানে এখান থেকে তুমি এতদিন কি পড়ছো না পড়ছো সেটা না, এখান থেকে যেন শূন্য থেকে উঠে যেতে পারো, শূন্য থেকে এই 50টা টপিক পড়ে তুমি যাতে ম্যাথে ভালো করতে পারো। তাহলে কিভাবে দেখো ডিফারেন্সিয়েশন মানগুলো, এগুলো আমরা শিখে নিই। দেখো আমি একটা স্লাইডে রেখে দিচ্ছি। এখন খেয়াল করে দেখো, ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলার মধ্যে সর্বপ্রথম যেটা আসে ddx অফ x টু দি পাওয়ার n, ddx অফ কি আসে বলতো, আচ্ছা ddx অফ x টু দি পাওয়ার n, এটার ক্ষেত্রে মনে রাখবা n x n মাইনাস 1, মানে কি যে পাওয়ারটা থাকবে সেটা সামনে চলে আসবে আর x এর পাওয়ার 1 করে কমবে। এই যে এটা দেখো এটার দিকে, তার মানে কি দেখো, এটা হলো কি, এটা হলো আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি মনে রাখবা, দেখো ddx অফ আসে কত বলো তো ভাইয়া, x, মানে x এর পাওয়ার কত আছে 1, 1টা সামনে আনলা, x এর পাওয়ার 1 করে কমবে, 1 মাইনাস 1, তার মানে কত হলো x টু দি পাওয়ার 0, মান হলো 1। ঠিক আছে, এবার দেখো ভাইয়া এইখানে দেখো এটার দিকে দেখো, ddx অফ কনস্ট্যান্ট মানে হলো যে ধরলাম 5, 5 কে তুমি কিভাবে লিখবা বলো তো ভাইয়া, 5 কে লিখতে পারো না 5 ইন্টু x টু দি পাওয়ার 0, কারণ একই তো কথা, x টু দি পাওয়ার 0 মানে কত বলো তো ভাইয়া, ওই সেম জিনিসটাই ফিরে আসে। তাহলে তুমি আমাকে বলো ভাই, এই যে 0 আছে, আমি নিয়মটা কি শিখলাম বলো তো ভাইয়া, পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে, তো সামনে চলে আসে x এর পাওয়ার 1 করে কমবে, কোনো কিছুর সাথে গুণ অবস্থায় থাকা মানে এটা অলওয়েজ 0, তার জন্য আমরা বলি কনস্ট্যান্টের মান কত হবে, 0 হবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো দেখো, ddx অফ কনস্ট্যান্ট মানে কত, 0, ddx অফ x এর মান কত 1, ddx অফ রুট ওভার x মান কত মনে রাখবা 1/2 রুট ওভার x, পরীক্ষা হলে বসে বসে এগুলো বের করার সময় নেই, মুখস্থ করতে হবে। ddx অফ রুট ওভার x মানে কত 1/2 রুট ওভার x, আর ddx অফ x টু দি পাওয়ার n মানে nx n মাইনাস 1, ddx অফ e টু দি পাওয়ার x মানে কত e টু দি পাওয়ার x, ডিরেক্ট সূত্র, ddx অফ a টু দি পাওয়ার x মানে কি a টু দি পাওয়ার x log a, ddx অফ log x, এটাকে তোমরা log x অনেক সময় আসে কি বলো তো ভাইয়া ln x আসে, ddx অফ ln x একই কথা, ln x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া 1/x, কেতাবুদ্দিন স্যারের বইয়ে বলা আছে। তার মানে ddx অফ x টু দি পাওয়ার x
এক্স, এটা তোমাকে মনে রাখা লাগবে না, এটা তোমাকে মনে রাখা লাগবে না, যেহেতু পিডিএফ দিয়ে দিব এটা বাদ পড়ে যাবে। ডিডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্স এর মান কত বলো তো ভাইয়া? কজ এক্স। ডিডি এক্স অফ কজ এক্স মান কত হবে? মাইনাস সাইন এক্স। মনে রাখবা যেহেতু জায়গায় কো আসবে, দেখো কো আসবে, কো আসলে হয়ে যাবে মাইনাস, কো আসলে কত আসবে? একটা মাইনাস আসবে, একটা মাইনাস আসবে। আশা করি বুঝতে পারছো। তার মানে কি ডিডি এক্স অফ কজ এক্স মানে কত? মাইনাস সাইন এক্স। ডিডি এক্স অফ টেন এক্স মানে কত? সেক স্কোয়ার এক্স। ডিডি এক্স অফ কট এক্স মানে কত? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কো আছে তার জন্য মাইনাস। ডিডি এক্স অফ সেক এক্স মানে কত? সেক এক্স ইন্টু টেন এক্স। ডিডি এক্স অফ কোসেক এক্স মানে কত? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। খুবই ইম্পর্টেন্ট সূত্র এগুলো, সব জায়গায় লাগবে। এবার এখান থেকে আসো, এখান থেকে তিনটা সূত্র শিখাবো। ডিডি এক্স অফ সাইন এক্স মানে কত? সাইন ইনভার্স এক্স কত হবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে বিপরীত ত্রিকোণমিতির সূত্র। ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স কত হবে বলো তো ভাইয়া? -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, শুধু সামনে একটা মাইনাস আসবে। আর ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স কত? যেটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে, কত হবে বলো তো ভাইয়া? 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবা। আর এখান থেকে একটু এটা মনে রাখবা যে সেটা কি খুব একটা লাগে না, তাও মনে রাখবা যে একটা ডিফারেন্সিয়েশন, দেখো ইউ যে কোনো একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন, প্লাস যে কোনো একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন। মানে ধরো এই প্রথমে ইউকে স্থির রাখছো, তাহলে বিকে ডিফারেন্সিয়েশন করবা, আবার তাহলে কি কে বিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করবা। আর এই ইউ বাই বি কি হবে বলো তো ভাইয়া? নিচে কি হবে? বি এর হোল স্কোয়ার, আর উপরে কি হবে? একটাকে স্থির রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস। সবসময় মনে রাখবা এই ক্ষেত্রে মনে রাখবা যে বিকে স্থির রাখতে হবে, ইউকে ডিফারেন্সিয়েশন করা লাগবে আগে, তারপরে মাইনাস দিয়ে কি করবা? ইউকে স্থির রেখে তোমার ভিকে ডিফারেন্সিয়েশন। ওখানে প্লাস দেখে কোনো সমস্যা হয় না, বাট এখানে মাইনাস আছে দেখে একটু খেয়াল রাখতে হবে কোনটা আগে কোনটা পরে। আশা করি এই সূত্রে ফর্মুলাগুলো মনে রাখবা, বা তোমরা বারবার দেখলে মনে থাকবে। ঠিক আছে, এবার চলো আমরা দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। বলছে কি লিমিট, দেখো এই যে দেখো 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 একটু ভালো করে দেখো, লিমিট এক্স টেন্ডস টু -4, এটা কি কি আছে? এক্স প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এখন দেখো ভাইয়া, আমি কিন্তু অন্তরীকরণে কিন্তু মানে প্রায় 30 মিনিটের মধ্যে আমি একটা রিভিশন ক্লাস নিছি। ওইখানে আমরা সকল কোশ্চেন, মানে অনেকে বুঝতে পারে না যে আসলে রিভিশন কোনটা আর হলো ম্যারাথন। এই যে টপ 50 টপিক, টপ 50 টপিক হলো শুধু টপিকগুলা, দেখো টপিকগুলার কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন সলভ করানো হয়। আর আমাদের রিভিশনগুলোতে সকল টপিকেরই কোশ্চেন সলভ করানো হয়, জাস্ট ওটা কোশ্চেন সলভ, বাট এখানে সকল টপিক না ভাই, শুধুমাত্র 50টা টপিক হবে পুরো বইয়ের মধ্যে। আর ওইটার রিভিশন যে সিরিজটা কন্টিনিউ হচ্ছে, ওটা সবগুলো সকল ধরনের এমসিকিউ রিভিশন দেওয়ানো হয়, যাতে কি হয়, যাতে তোমার কোনো কিছু বাদ না পড়ে, আর সেখানে কোনো কনসেপ্ট দেওয়া হয় না। আর এখানে 50টা টপিকের আমরা কনসেপ্ট দিয়ে বিগত বছরের কোশ্চেন সলভ করাচ্ছি, দুইটা কিন্তু আলাদা। আমার যে কি পরিমাণ কষ্ট যাচ্ছে তোমরা চিন্তাও করতে পারবা না এই তোমাদের ক্লাসগুলো নিয়ে। দেখো এইগুলা কিন্তু কাইন্ড অফ বলতে গেলে কি, এইটা ধরো এক এক কোশ্চেন কিন্তু ডাবল বার আমার সলভ করানো হচ্ছে, ওইখানে কিন্তু এখানে ইম্পর্টেন্ট টপিক যেগুলো ওখানে কিন্তু ওগুলো কিন্তু সলভ করানো হয়েছে। তার মানে কি ইম্পর্টেন্ট টপিকটা অনেক সময় মিলে যায়, কিন্তু এক্সট্রা করে তো আবার রেকর্ড করা লাগে, বুঝতেই পারছো। তো তোমরা একটু কি করবা বলো তো ভাইয়া? ক্লাসগুলো ভালো মতো কইরো। তো এটার রুলসটা কি বলো তো ভাইয়া? এই যে মানটা আছে এটাকে লব এবং হরে কি করে বলো তো ভাইয়া? ইনপুট দাও, তাহলে কি আসবে? -4 + 4, আর কি হবে? -4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -4, আর কি হবে? -8। তাহলে এটা কত হবে? এটা হলো 0, আর এটা হলো কত? 16 -8 আর -8, মানে নিচেও 0। তার মানে 0/0 আসলে কি হবে বলো তো ভাইয়া? এটা হলো অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে কি হবে? হাসপাতালে যাওয়া লাগবে। হাসপাতালে গেলে কি করবে? ডাক্তার কি করবে? ডাক্তার চিকিৎসা করবে। ডাক্তারের চিকিৎসা পদ্ধতি কেমন হবে চলো আমরা দেখি। তাহলে আমাদের এখানে কি হবে বলো তো ভাইয়া? লিমিট x টেন্ডস টু -4 আছে, ডাক্তারের চিকিৎসা পদ্ধতি হবে কি বলো তো ভাইয়া? উপরেরটাকে, উপরে x এর ডিফারেন্সিয়েশন কত হবে? 1, আর +4 ধ্রুবকের ডিফারেন্সিয়েশন ছিল 0, তার মানে আর না লিখলাম। আর x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x, আর 2x এর ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র +2, এইটুকুই থাকলো। দেখো উপরে কিন্তু 1 চলে আসছে, ডাক্তার বুঝে গেছে যে রোগী সুস্থ। রোগী যদি সুস্থ হয়, তুমি কিন্তু পরীক্ষা হয়েছে খাতার মধ্যে DDX এগুলো লেখার টাইম নেই, মুখে মুখে আমাদেরকে ডিফারেন্সিয়েশনটা শিখতে হবে। কিভাবে পারবা? এই যে আমি যখন এখন অনেকগুলো প্রশ্ন সলভ করবো, আমার সাথে দেখবা প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এখানে কি করবো? এখানে কি করা, এখন হলো আমার কাজ হলো যে -4টাকে ইনপুট দেওয়া। আর এই যে এটা তো আমাদের, যেহেতু আমরা কোথায় যাচ্ছি? কাউন্টারে যাচ্ছি, তাহলে হিসাব নিকাশ আগেই শেষ। তাহলে কি হবে? 1 2 ইন্টু -4 প্লাস 2, তার মানে হবে কি 1/-8 প্লাস 2, মানে হলো -1/6। -1/6 হলো এটা উত্তর। এরপরে আসো ভাইয়া, লিমিট বলতেছি কি, লিমিট x টেন্ডস টু π/2, π/2 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। রুলসটা কি বা নিয়মটা কি? এখানে হর এবং কি বলো তো ভাইয়া? লবে ইনপুট দেওয়া। দিলে কি হবে খেয়াল করে দেখো ভাইয়া, দিলে হবে 1 মাইনাস সাইন π/2, 1 cos π/2, cos π/2
বলো তো ভাইয়া 1 মাইনাস সাইন পাই বাই 2 এর মান কত 1, কস পাই বাই 2 এর মান কত 0, তার মানে 0/0। 0/0 আসা মানে কি বলো তো ভাইয়া? অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। এই অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে কি হবে বলো তো ভাইয়া? হসপিটালে পাঠানো লাগবে। হসপিটালে পাঠালে কি হবে? ডাক্তার চিকিৎসা করবে। দেখো বইটা আসছিল এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এই যে ঢাকা ইউনিভার্সিটি যে কোনো অ্যাডমিশনে আসতে পারে। তো কি হবে বলো তো ভাইয়া? তখন কি হবে? হাসপাতালে পাঠানো লাগবে। চলো দেখি হাসপাতালে পাঠালে কি হয়। ডাক্তারের চিকিৎসা শুরু হবে। ডাক্তারের চিকিৎসার রুলস কি? অথবা কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স। আলাদা করে আর ডিডিএক্স লিখলাম না। 1 এর ডিফারেন্সিয়েশন 0, মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো কজ এক্স। তার মানে এখানে আসতেছে কত? লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2, তাহলে কি আসতেছে? মাইনাস সাইন এক্স বাই মাইনাস কজ এক্স। এখন তোমরা আমাকে বলো ভাইয়া সাইন এক্স আর কজ এক্স চলে গেল, তাহলে থাকতেছে কি? থাকতেছে দেখো, থাকতেছে শুধুমাত্র কজ এক্স বাই সাইন এক্স। এখন তোমরা আমাকে বলো এখানে এটাকে কি করবা বলো তো ভাইয়া? এখানে ইনপুট দিয়ে দেখো তো কি আসে। নিচে আসে সাইন পাই বাই 2 আর উপরে আসে কস পাই বাই 2। বলো তো সাইন পাই বাই 2 এর মান কত? 1। এটা দেখে বুঝে গেছো যে রোগী সুস্থ হয়ে গেছে। তাহলে কি হবে? হাসপাতালে এখন হিসাব নিকাশের পালা। সাইন পাই বাই 2 উপরে হবে কি? cos পাই বাই 2। তাহলে কি হবে? cos পাই বাই 2 এর মান 0/1, মানে आंसर হবে 0। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এই ম্যাথটা না আমার খুবই পছন্দের একটা ম্যাথ। এটা আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি তোমাদের এই অ্যাডমিশন টেস্টগুলোর রিটেনেও চলে আসতে পারে, বুঝছো? এই অ্যাডমিশন টেস্টগুলোর রিটেনেও চলে আসতে পারে। এটা আসছে কি? বুয়েটে আসছে, কুয়েটে আসছে, এটা অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনও আসে, ঠিক আছে? কুয়েটে আসছে, চুয়েটে আসছে। কি আসছে দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, আর কি আছে বলো তো ভাইয়া? কি আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে কি করবা বলো তো ভাইয়া? এখানে আগে ইনপুট দিবে। ইনপুট দাও তো দেখি। ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস 2 বাই 0 স্কোয়ার। বলো তো ই টু দি পাওয়ার 0 মানে কত? 1 প্লাস 1 মাইনাস 2 বাই 0, তার মানে কত হবে? 0/0। এই যে 0/0 আসা মানে কি বলতো ভাইয়া? এটা একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে কি হবে বলতো ভাইয়া? আমাদেরকে হসপিটালে পাঠানো লাগবে। হসপিটালে পাঠালে কি হবে দেখো তো ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু 0 বলো তো ভাইয়া রুলসটা কি? এটাকে ডিফারেন্সিয়েশন করব। যেহেতু হাসপাতালে, তার মানে 2x ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস দেখো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল কি? ই টু দি পাওয়ার এক্স। তো আমি মাইনাস এক্সটাকে এক্স ধরতেছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? ই টু দি পাওয়ার এক্স। যাকে ধরছি সেটাই বসালাম। এখন তুমি তো এটাকে ধরা লাগছে, এটা কি আসলে এক্স ছিল না। যখন তোমাকে ধরা লাগবে কিছু এক্স থাকবে না, তখন তোমাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। মানে যতক্ষণ না তোমার এক্স ডিরেক্ট না আসতেছে ততক্ষণ অবধি তোমাকে ডিফারেন্সিয়েশন কন্টিনিউ করতে হবে। মানে কি? মানে হলো যে তোমাকে যতক্ষণ ধরা লাগতেছে, সহজ কথা, যতক্ষণ ধরা লাগবে ততক্ষণে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে দেখো তো ডিডি এক্স অফ মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হলো -1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, একটা -1 সামনে আছে, ওই সহগটা বাইর হয়ে আসবে, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এটা কি হচ্ছে দেখো তো ভাইয়া? এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার এই যে দেখো, এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর 2 এর ডিফারেন্সিয়েশন হলো 0। এবার দেখো ভাইয়া এখানে আবার তুমি ইনপুট দাও। আবার ইনপুট দিলে কি হচ্ছে? নিচে হচ্ছে 2 × 0, উপরে হচ্ছে ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0, তার মানে 1 - 1 বাই 0, তার মানে 0/0। 0/0 আসলে কি হবে বলো তো ভাইয়া? আবারও হাসপাতালে পাঠানো লাগবে। তাহলে আবার কি? আবার হলো চিকিৎসা শুরু। তাহলে চিকিৎসা শুরু করবে। দেখো এখন কিন্তু চিকিৎসা ডাবল হয়েছে, কারণ রোগী কিন্তু সুস্থ হয় নাই। তাহলে কি হবে দেখো ভাইয়া? এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x এর ডিফারেন্সিয়েশন আসবে কত? 2, আর এটা আসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর তুমি ডিফারেন্সিয়েশন কত পাইছিলা? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতে পারছো বিষয়টা? এটার ডিফারেন্সিয়েশন এখানে আগে বের করে রাখছিলাম, সেটাকে জাস্ট মাইনাস মাইনাসে প্লাস দিছি। এটা দেখো এখন ইনপুট দিয়ে দাও 2 আর ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার -0। যেহেতু বুঝে গেছো যে নিচে 2 আসছে, তার মানে কি রোগী সুস্থ। রোগী সুস্থ হলে কি হবে? কাউন্টারে গেছে হিসাব নিকাশ। তার মানে এটা কি? উপরে 1 আর উপরে 1 + 1 আর নিচে 2, মানে 2/2। অ্যান্সার কত হবে? 1 হলো কারেক্ট অ্যান্সার। এবার ধরো এরকম যখন আসবে, ইনফিনিটির রুলসটাও একসাথে সব শিখে দিচ্ছি। দেখো ইনফিনিটির রুলসটাও যদি এরকম আসে, মনে রাখবা যে এটা একটু এক্সট্রা করে খাতার মধ্যে সাইড দিয়ে লিখে রেখো। ইনফিনিটির রুলসটা হলো তোমার এখানে দেখতে হবে যে সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ কত আছে, এক্স এর পাওয়ার কত আছে? 2 আছে। সেটা লবেও থাকা লাগবে, হরেও থাকা লাগবে। যদি লবে না থাকে, ধরো নিচে আছে এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার ছিল না, তাহলে তুমি কি লিখতা? 0 × এক্স স্কোয়ার। কেন জানো? কারণ লব এবং হর থেকে দুইটা জায়গা থেকে আমাকে সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদের সহগগুলোকে
কালেক্ট করতে হবে, যদি না থাকে সেখানে 0 ইনটু লেখা লাগবে, তাহলে উপর থেকে 0 কালেক্ট করা লাগবে, বুঝতে পারছো? তাহলে নিয়মটা হলো যে তোমার হলো কি, রুলসটা হলো যে বা শর্টকাটটা হলো যে কি হলো বলো তো ভাইয়া, সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদের লবের সহগ আর কি হরের সহগ। তাহলে উপরে লবের সহগ ছিল x স্কয়ারের সহগ কত ছিল 1, আর হরের সহগ ছিল কত 3, তার মানে 1/3 হলো অ্যান্সার, 1/3 হলো অ্যান্সার। এখানে অ্যান্সার নাই, তার মানে এইটা হতো 1/3, বুঝতে পারছো? তো এখানে যদি কি হইতো বলো তো ভাইয়া, যদি এখানে x³ থাকতো, ধরলাম নিচে আছে x³, তার মানে কি উপরে কি বলো তো, উপরে x³ নাই, তাহলে উপরে কত হইতো 0 আর নিচে হইতো 1, 0/1 মানে 0। আশা করি বুঝতে পারছো, এটা এক্সট্রা করে একটু মনে রাখবো। এর কোন মানের জন্য, এটা একটা ভালো কোশ্চেন, এটা আমার পছন্দের একটা কোশ্চেন। দেখো লিমিট, এটা মনে হয় কুইটে আসছিল একবার, a sin x minus 3x by 5x। এটার আগে ডিফারেন্সিয়েশনটা করি, দেখি এটা আগে কি হয় ঘটনা। দেখো 5 ইন্টু 0 আর উপরে কি হবে a sin 0 minus 3 ইন্টু 0, তাহলে কি হবে বলো তো ভাইয়া, sin 0 মান কত 0, a ইন্টু 0 মানে 0। এটা কি রেজাল্ট বলো তো ভাইয়া, এটা একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলে কি হবে বলো তো ভাইয়া, হাসপাতালে পাঠানো লাগবে। হাসপাতালে পাঠালে কি হবে, দেখো লিমিট x টেন্ডস টু 0, 5x এর ডিফারেন্সিয়েশন কত হবে 5, আর a sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে, a কি হবে বলো তো ভাইয়া, a cos x, a cos x, আর -3x এর ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র একটা -3। এখন তুমি খেয়াল করে দেখো নিচে কিন্তু 5 চলে আসছে, তার মানে বুঝে গেছো রোগী সুস্থ। তার মানে এখন হিসাব নিকাশের ফেলা, 5 a cos 0 -3, তার মানে হলো কত a -3/5। এখন তুমি আমাকে বলো ভাইয়া এইটুকুর মান কত বলছে, দেখো তো এইটুকুর মান আসছিল কত a -3, আর এটার মান বলছে 0, তার মানে শর্ত মতে আমরা বলতে পারবো কি a -3/5 ইকুয়াল টু 0, তার মানে a -3 ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারবো a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 3, a ইকুয়াল টু কত বলতে পারবো 3 বলতে পারবো। এরপর আসো ভাইয়া এই ম্যাথটা, এই ম্যাথটা হলে আমরা মোটামুটি অনেকটা আগায় যাব। দেখো লিমিট x টেন্ডস টু 0, দেখো x এর ডিফারেন্সিয়েশন, x এখানে আগে ইনপুট দাও, দেখো তো 0 √1 + 0 মাইনাস √1 - 0, ইনপুট দিলে কি আসতেছে, উপরে আসতেছে 1 - 1 আর নিচে আসতেছে 0, তার মানে 0/0। এই 0/0 আসা মানে কি হবে বলো তো ভাইয়া, অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে হাসপাতালে নিতে হবে, হাসপাতালে নিলে কি হবে, চিকিৎসা করতে হবে। x এর ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো ভাইয়া 1, আর উপরের ডিফারেন্সিয়েশন কি হবে √x, এটা পুরোটাকে √x চিন্তা করো, তাহলে √x এর ডিফারেন্সিয়েশন কি 1/2 √x, 1/2 √1 + x, আর 1 + x যেটা আছে এইটার ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া, 1 এর ডিফারেন্সিয়েশন কত হবে 0 প্লাস x এর ডিফারেন্সিয়েশন হবে কত বলো তো ভাইয়া 1, তার মানে এটা কত হবে বলো তো ভাইয়া 1 হবে, মাইনাস কি হবে বলো তো ভাইয়া 1/2 √1 - x, 1/2 √1 - x। এবার 1 যে -x আছে এটার ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া 1 - x এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1 এর ডিফারেন্সিয়েশন হবে 0, যেহেতু এটাকে x ধরছো। দেখো বুঝতে হবে, এটা কিন্তু মুখে মুখে করা শিখতে হবে। দেখো আমি কিন্তু এটা কেন করাচ্ছি, আমি কিন্তু লিখে লিখে করাইতে পারতাম, আমার কিন্তু আর কষ্ট কম হইতো, এই যে মুখে মুখে করাচ্ছে, এতে লিখে লিখে করালে আরো ইজি, মানে তোমাদেরকে বুঝাতে সুবিধা হইতো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি তোমাকে আমি মুখে মুখে শিখাই তাহলে তুমি পরীক্ষা হলো মুখে মুখে শিখতে পারবা, টাইম তোমার সেভ হবে ভাইয়া, টাইম সেভ করাটা খুব জরুরি। এখন দেখো ভাইয়া কি করতে হবে, দেখো এই যে এখানে 1 এর ডিফারেন্স হলো কত 0, আর x এর ডিফারেন্স হবে কত বলো তো ভাইয়া -1, তার মানে এক্সট্রা করে আসলো -1, -1 কি হয়ে যাবে প্লাস, তার জন্য এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো নিচে তো 1 চলে আসছে, তাহলে এখানে এখন শুধু ক্যালকুলেশন, হিসাব নিকাশের পালা। তার মানে 1/2 √1 + 0 প্লাস 1/2 √1 - 0, এটা করলে কি আসবে দেখো তো, এটা করলে আসবে হাফ প্লাস হাফ ডিভাইডেড বাই 1, তার মানে 1 হলো কারেক্ট অ্যান্সার, 1 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ওকে দেখো এই যে আসো, এটা হয়তোবা এটাই হয়তোবা লাস্ট ম্যাথ থাকবে, ঠিক আছে, এটাই হয়তোবা, অনেকগুলো ম্যাথ আছে এগুলো তোমাদের জন্য রাখা হয়েছে। একটা মিনিট ভাইয়া। ওকে দেখো দেখো দেখো, ওকে আমরা এখানে ছিলাম, ওকে এটাই আসো। লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a সমান সমান কি হবে, x টু দি পাওয়ার কি আছে 5/2 মাইনাস a টু দি পাওয়ার, এটা একটু ভুল আছে, a টু দি পাওয়ার 5/2, আর কি হবে নিচে, কি হবে নিচে হবে যে √x, √x কি লিখতে পারি x টু দি পাওয়ার হাফ, আর নিচে হবে a টু দি পাওয়ার হাফ। মনে রাখবা যে লিমিট
x টেন্ডস টু এর ক্ষেত্রে মনে রাখবা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a হলে মনে রাখবা n a n মাইনাস 1। তার মানে nটা কি বলো তো ভাইয়া, nটা কি বলো তো ভাইয়া, nটা হলো যে এটার পাওয়ার, আর এটা হলো কি এই যে ধ্রুবক মানটা, আর n মাইনাস 1 মানে পাওয়ার থেকে এক বাদ দিবা। দেখো তো এখানে কি করা লাগে, লিমিট x টেন্ডস টু a, তোমার হলো যে x টু দি পাওয়ার হাফ আছে নিচে মাইনাস a টু দি পাওয়ার হাফ, আর উপরে কি লেখা যায়, এইটাকে লেখা যায় কিনা এরকম হাফ টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5, অবশ্যই লেখা যায়। তাহলে nটা কত বলো তো ভাইয়া, nটা হলো 5, আর a টু দি পাওয়ার হাফ 5 মাইনাস কি হবে বলো তো ভাইয়া 1 হবে, তার মানে 5 a টু দি পাওয়ার হাফ বাই কি হবে 4, তার মানে 5a স্কয়ার, 5a স্কয়ার হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই যে এটা কি থাকবে, এটা হলো তোমাদের জন্য SW থাকবে, SW সব যদি করাই দেই আমি নিজে, তাহলে তোমরা কি করবে, এগুলো কি একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিবা, স্ক্রিনশট নিলে SW সলভ করতে পারবা। সলভ করে কি করবা, ওই যে আমাদের কি হয়েছে, আমাদের ম্যাসনের যে গ্রুপটা আছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, ওখানে পোস্ট করবা, এই SW পোস্ট করবা, এবং পাশাপাশি তুমি ক্লাস নোটগুলো পোস্ট করবা, হ্যাশট্যাগ কি ইউজ করবা, টপ 50 টপিকস ম্যাথ। এরপরে আসো ভাইয়া, এখানে সেম SW করবা, কয়েকটা ম্যাথ SW এর জন্য রাখা হয়েছে। এরপরে কি এই যে দেখো SW করবা, এই হলো তোমাদের জন্য SW। এবার চলো ভাইয়া আমাদের নেক্সট টপিকটার নাম হলো টপিক 28 চেইন রুল। এই কোশ্চেন একটা এইদিকে চলে আসছে, ঠিক আছে, আমরা আগে চেইন রুলটা শিখে আসি, তারপর ওই কোশ্চেনটা সলভ করবো। চেইন রুলটা হলো যে, আমি একটু আগে একটা কথা বলছিলাম মনে আছে তোমাদের, একটা ম্যাথের ক্ষেত্রে যতক্ষণ না তোমাকে কি করা লাগতেছে, এক্স ধরা লাগতেছে, ততক্ষণ অবধি তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন কন্টিনিউ করতে হবে। মানে এক্স যতক্ষণ ধরা লাগতেছে ততক্ষণ অবধি তুমি ডিফারেন্সিয়েশন কন্টিনিউ করবা। বিষয়টা কেমন অদ্ভুত হয়ে গেল না? দেখো শোনো, ধরো তোমাকে কি আসলো, একটা কোশ্চেন দেখায়, ধরো এরকম একটা কোশ্চেন আসলো, ধরো কি আসছে, ডিডি এক্স অফ কজ স্কোয়ার লন এক্স, বুঝো কিন্তু কথাটা। তো এই জিনিসটাকে তোমাকে বলছে ডিফারেন্সিয়েশন করতে, তো তুমি দেখে মনে করতেছো এটা আমার অ্যাডমিশন টেস্টের সময় আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে, আমি খুব ফাস্ট করছিলাম, আমার মনে আসছিল, আমার হাতে সময় কম ছিল, আমার অ্যাডমিশন জানি গল্প শেয়ার করবো সামনে। দেখো ডিডি এক্স অফ, এটা কি হয়েছিল বলো তো ভাইয়া, ডিডি এক্স অফ কজ লন এক্স হোল স্কোয়ার, লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়, বলো তো লেখা যায় কিনা, অবশ্যই এটা লেখা যায়। এখন এইটা যদি লেখা যায় এরকম ভাবে, তাহলে তুমি এটাকে কি চিন্তা করতেছো, দেখো এইটাকে তুমি এক্স চিন্তা করতেছো, তার মানে এক্স স্কোয়ারের ভাঙলে কি হবে বলো তো ভাইয়া, ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x, তার মানে এটা আসবে কি 2 ইন্টু কজ লন এক্স। এখন খেয়াল করে দেখো তুমি কাকে এক্স ধরছিলা, কজ লন এক্স কে না, তাহলে সেটা কি এক্স ছিল না, তার মানে তাকে আবার তুমি ডিফারেন্সিয়েশন করবা। এটাই হলো চেইন রুল। মানে যতবার তোমাকে চেইন স্মোকাররা কি করে বলো তো ভাইয়া, বারবার স্মোক করতে থাকে একটার পর একটা, যতক্ষণ না তার কি হয় বলো তো ভাইয়া, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি খায়েশ না মিটে। খায়েশ বলতে গেলে এটাই বোঝাচ্ছে যে যতক্ষণ না তার ইচ্ছে পূরণটা শেষ না হয় ততক্ষণ অবধি চেইন স্মোকাররা স্মোক করতে থাকে। তার মানে এই যে চেইন স্মোকারদের মতো এই ঘটনাটা, যতক্ষণ না তার কি হবে বলো তো ভাইয়া, এক্স ধরা না লাগতেছে ততক্ষণ অবধি তাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো, ঠিক আছে। এবার দেখো কজ লন এক্স এর এখানে দেখো, এখানে আছে কি কজ লন এক্স, তুমি আমাকে বলো ভাইয়া এখানে কাকে এক্স ধরবা, কজ এক্স, লন এক্স কে এক্স ধরলা, তার মানে ডিডি এক্স অফ কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া, মাইনাস সাইন লন এক্স। এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানে কাকে তুমি এক্স ধরছিলা, লন এক্স কে, তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে না, অবশ্যই করা লাগবে, ডিডি এক্স অফ লন এক্স। তাহলে এখানে আসতেছে কত, মাইনাস সাইন লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস কজ লন এক্স, তাই কিনা বলো তো ভাইয়া, তাই কিনা মাইনাস সাইন লন এক্স এর কি হবে বলো তো ভাইয়া, cos ln x, 2 cos ln x মাইনাস সাইন, এই আমি কি ভুল করছি কোথাও, না ভুল করি নাই তো, আশা করি এটা আমি কোথাও ভুল করি নাই, দেখো একটু তোমরা, ঠিক আছে, কোথাও ভুল হয়েছে কিনা। cos স্কয়ার ln x মানে কি 2 cos ln x, cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে, cos x এর ডিফারেন্সিয়েশন হলো কি তোমার হলো যে মাইনাস সাইন ln x। ও দেখছো ভুল তো করছি না বলো তো ভাইয়া, cos ln x এর ডিফারেন্সিয়েশন এখানে দেখছো ডাইরেক্ট লিখে ফেলছে, এই জন্য সমস্যাটা হয়ে গেছে। cos ln x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া, মাইনাস সাইন ln x। দেখো এটা কি হয়েছে, এটা হয়েছে এখানে বসালাম, কারণ যাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো, বিষয়টা হলো কি আমি একটু এইভাবে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একসাথে লেখাতে অনেকের হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে। দেখো cos ln x আর ddx অফ ln x, তাহলে এখান থেকে কি হবে 2 cos ln x, আর এটা কি হবে বলো তো ভাইয়া, মাইনাস সাইন ln x, আর এটা কি হবে ভাইয়া, ln x এর ডিফারেন্সিয়েশন হলো 1/x, তাহলে এখানে কি হবে
টু সাইনে কজে, মাইনাসটাকে সামনে নিয়ে আসো, মাইনাস টু সাইনে কজে, এটা কি হবে সাইন টু। আমি আগেই টপ 50 সিকিউর সময় আমি কিন্তু সূত্রগুলো শিখেছিলাম। সাইন টু এর সমান সমান কি ছিল, টু সাইনে কজে। সাইন টু এর সমান সমান কি ছিল, আমি কিন্তু এইগুলা কিন্তু যেন আসলে কিন্তু আর বারবার না বলা লাগে, ঠিক আছে, টু সাইনে কজে। তাহলে এখানে এটাকে টু কজ লন এক্সটা হলো এ, এই যে হলো সাইন লন এক্স, মানে কি এটা হলো কি লন এক্স। তাহলে এখানে সূত্রটা কি সাইন টু এ, সাইন টু এর সূত্রটা কি হবে সাইন টু ইন্টু লন এক্স, আর এখান থেকে কি আসতেছে এক্সট্রা করে 1/x, তাই কিনা বলো তো ভাইয়া। দেখো তো সাইন টু লন এক্স কোথায় আছে, ডিভাইডেড বাই এক্স আছে, সাইন টু লন এক্স দেখো এই যে মাইনাস সাইন টু লন এক্স ডিভাইডেড বাই এক্স আছে, এটাই হলো উত্তর। আশা করি বুঝতে পারছো, এটাই হলো আমার কি বলো তো ভাইয়া চেইন রুল। এই যে আরেকটা আছে চেইন রুল থেকে কোশ্চেন, দেখো তো এই যে এটাকে কি হয়েছে y ইকুয়াল টু, এটা কি বলতো সাইন এক্স। আচ্ছা এটা করানোর আগে না আরেকটা সাইন রুলের কোশ্চেন সলভ করে আসা উচিত। এই যে দেখো এটার দিকে আসো, দেখো y ইকুয়াল টু আছে কি লন এক্স, এটাকে তুমি কি চিন্তা করো এক্স, তাহলে কি হবে dy বাই dx কি হবে লন এক্স, মানে কি হবে 1/ln x। কাকে এক্স ধরছো, এটাকে এক্স ধরছো, কারণ তুমি জানো যে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলো তো ভাইয়া, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/x। তার মানে এখানে এক্স ধরছো এটাকে, তার জন্য 1/ln x হয়েছে, কিন্তু সেটা কি এক্স ছিল না, তার মানে ddx অফ ln x। তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া 1/ln x আর 1/x, তার মানে হবে কি 1/x ln x, 1/x ln x, এটা হলো অ্যান্সার। সেম ভাবে দেখো এগুলো একটু শেষ করে তারপর এটাতে যাচ্ছি, ddx অফ সাইন রুট ওভার এক্স। সাইন রুট ওভার এক্স এর ক্ষেত্রে কি হবে, এটাকে তুমি এক্স চিন্তা করো, তার মানে কি হবে সাইন এক্স, মানে কি হবে কস রুট ওভার এক্স। তাহলে যাকে এক্স চিন্তা করছো তাকে ডিফারেন্সিয়েশন আবার করো, ddx অফ রুট ওভার এক্স কি হবে 1/2 রুট ওভার এক্স কস রুট ওভার এক্স। বুঝতে পারছো, তার মানে কি 1/2 রুট ওভার এক্স কস রুট ওভার এক্স, এটা হলো উত্তর। তারপরে দেখো ভাইয়া এটাতে করার আগে এবার আমি এটা করাই, দেখো এটাতে কি আছে y ইকুয়াল টু কি আছে, দেখো তো ভাইয়া sin x প্লাস cos x, আর উপরে কি আছে নিচে কি আছে রুট ওভার 1 প্লাস sin 2x। সবসময় মনে রাখবা এরকম ম্যাথগুলো আসার ক্ষেত্রে এটা করতে যাবা না, এটার মানটা পুরোটার মান অলওয়েজ অ্যান্সার হবে 1, এটা পুরোটার অলওয়েজ অ্যান্সার কত হবে 1 হবে, মনে রাখবা। করাই দিচ্ছি এখন, কিন্তু নেক্সট টাইম পরীক্ষাতে আসলে এটা মনে রাখবা 1 হলে 1 এর ডিফারেন্সিয়েশন অ্যান্সার কত হয় 0 হয়, অ্যান্সার অলওয়েজ 0 হবে, অলওয়েজ এই ধরনের কোশ্চেনের অ্যান্সার কত হবে 0 হবে। যে কোশ্চেনগুলো জানো যেগুলো মান সহ আসবে, এগুলো কোনো পরিবর্তন হবে না, ওগুলো ডিরেক্ট মনে রাখবা ভাইয়া, ওগুলো ওই যে মানে সাধু শাস্ত্রে গিয়ে করতে যাবা না, তাহলে কিন্তু কি হবে ধরা খেয়ে যাবা। এবার আসো ভাইয়া sin x প্লাস cos x, এটাকে কিভাবে করে আসলে, এটা যদি রিটেনে আসতো তাহলে কিভাবে করতা, sin x প্লাস cos x রুট ওভার 1 কে কিভাবে ভাঙানো যায় দেখো তো, sin স্কয়ার x প্লাস কি ভাঙানো যায় বলো তো ভাইয়া cos স্কয়ার x, আর sin 2x কে কি লেখা যায় 2 sin x cos x, লেখা যায় কিনা বলো তো ভাইয়া, লেখা যায় কিনা, লেখা যায়। তাহলে এখান থেকে আসতেছে কি, এখান থেকে আসতেছে উপরে থাকতেছে sin x প্লাস cos x, আর নিচে থাকতেছে কি sin x প্লাস cos x হোল স্কয়ার। ওকে, তাহলে এটা করলে কি আসবে sin x প্লাস cos x, আর নিচে কি আসতেছে sin x প্লাস cos x। এটা কাটাকাটি করলে কি আসতেছে ওই যে যেটা বললাম 1 আসতেছে, 1 এর ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো ভাইয়া 0 হবে। তার মানে কি দেখো y ইকুয়াল টু যদি 1 হয় তাহলে dy বাই dx কত হবে, এটা একটা ধ্রুবক, এটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হলো 0। বুঝতে পারছো বিষয়টা, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, এবার আসে এই কোশ্চেনটায় y ইকুয়াল টু দেওয়া আছে কি, y ইকুয়াল টু দেওয়া আছে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। মনে রাখবা এই যে রুট ওভার 1 মাইনাস cos x এটা আসলে কি একটা সূত্র, দেখো 1 মাইনাস cos 2x আমি শিখাইছিলাম, 1 প্লাস cos 2x এগুলো সব ছিল সূত্র। এটা সূত্র ছিল 2 sin স্কয়ার x, আর এটা সূত্র ছিল 2 cos স্কয়ার x। তার মানে কি দেখো একটা জিনিস, প্লাস হলে 2 cos স্কয়ার x, মাইনাস হলে 2 sin স্কয়ার x, আর ইয়া কি হয় অ্যাঙ্গেল 2 দিয়ে ভাগ হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে কি হবে দেখো তো tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos, এটাতে 2 তো নাই, তার মানে 2 ইন্টু x বাই 2 লেখা যায়, তাই কিনা বলো তো ভাইয়া, তাহলে তো কাটাকাটি গুলো x চলে আসে, তার মানে কি হবে 1 মাইনাস cos 2x, সেটা কি হবে বলো তো ভাইয়া 2 sin স্কয়ার x বাই 2, আর এটা কি হবে 1 প্লাস cos 2x কি হবে 2 cos স্কয়ার x বাই 2, 2 কাটাকাটি করলে কি হবে বলো তো ভাইয়া tan ইনভার্স রুট ওভার tan স্কয়ার x বাই 2, তাহলে এটা কি হবে tan ইনভার্স tan x বাই 2, তাহলে এটা কাটাকাটি হলো থাকতেছে কি x বাই 2।
তার মানে খেয়াল করে দেখো তুমি এখানে কি পাচ্ছ, y ইকুয়াল টু পাচ্ছ কত x/2। তাহলে এখান থেকে দেখো dy/dx কত হবে, dy/dx হবে হাফটাকে সামনে আনো ddx অফ x, তার মানে কি হবে হাফ ইন্টু 1 মানে হলো হাফ, হাফ হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? তার মানে অ্যান্সার কত হবে, হাফ হবে। ওকে, আইইউটিতে আসছিল এই কোশ্চেনটা, কোথায় আসছিল আইইউটিতে, খুব সুন্দর একটা কোশ্চেন, রিটেনে আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো ভাইয়া ওই যে সেম টাইপের মানে আমাদের কি দেখো y ইকুয়াল টু বলতেছে ln sec x প্লাস 10x, sec x প্লাস 10x কি হবে বলো তো ভাইয়া, dy/dx কি হবে একটু বুঝলে পারবা। দেখো এটাকে x ধরো, ln x এর সূত্র কি 1/x, তার মানে sec x প্লাস 10x। এখন খেয়াল করে দেখো ddx ও কাকে ডিফারেন্সিয়েশন করবা, sec x প্লাস 10x কে, sec x প্লাস 10x কে। তাহলে মনে রাখবা যে sec x এর ডিফারেন্সিয়েশন কি হবে sec x ইনটু 10x, আর 10x এর ডিফারেন্সিয়েশন কি হবে sec স্কয়ার x। এগুলো কিন্তু শিখে আসছিলাম প্রথমে এই সূত্রে, sec x প্লাস 10x। তার মানে কি এখান থেকে তুমি কমন নাও, sec x টা কমন নাও, তাহলে থাকতেছে কি sec x প্লাস 10x, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে sec x প্লাস 10x। এটা কাটাকাটি করলে থাকতেছে কি sec x। আশা করি বুঝতে পারছো, এটা হলো অ্যান্সার, কি হবে অ্যান্সার হবে sec x। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটাও আইইউটির একটা কোশ্চেন, x এর সাপেক্ষে এটা সহগ নির্ণয় করে, এটা করাই দিছে কাইন্ড অফ, মানে একটা শুধু এখন x এর রুট আসছে, এখন কি হবে এখন এটা পুরাটাকে তোমাকে x ধরা লাগবে, sin রুট ওভার x টাকে, আবার এটাকে করা লাগবে, আবার রুট x কে করা লাগবে, এটা ডাবল। তার জন্য এটা কি, এটা তোমাদের জন্য SW, দেখি SW করে অবশ্যই পোস্ট করবা। ঠিক আছে, এবার আসো এই কোশ্চেনে আসো, y ইকুয়াল টু কি বলো তো ভাইয়া, y ইকুয়াল টু 10 ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার। এটা আমি আগের দিনও বলছিলাম যখন বিপরীত ত্রিকোণমিতি তোমাদেরকে লাস্ট যখন ওই যে টপিক 26 না 25 শিখাইছিলাম, এটা 10 ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার কিসের সূত্র ছিল, 10 ইনভার্স x এর কি সূত্র ছিল, 10 ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার, আর কি ছিল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। মনে আছে যে এটা সূত্র শিখাইছিলাম? তাহলে এটা কি, এটা হলো 210 ইনভার্স x এর সূত্র। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া, dy/dx কি হবে, dy/dx হবে 2 তো আছে, আর 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া 1/1 প্লাস x স্কয়ার, তার মানে 2/1 প্লাস x স্কয়ার। এটা হলো উত্তর, 2/1 প্লাস x স্কয়ার কোথায় আছে, এই যে টপিক 29। এটা হলো কি প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন কি মানে তুলনা করে, আমাদের মা বাবারা বেশি তুলনা করে, এই পাশের বাসার ও কিন্তু এত ভালো করছে তুই কেন করিস না, তুলনা করে না। তুলনা হলো জিনিসটা আমাদের খুবই কষ্ট দেয়, তাই না? আমাদের সবাইকে কষ্ট দেয়, কারোর সাথে কারো তুলনা করাটা আমরা কেউ স্বাভাবিকভাবে নিতে পারি না, কারণ অনেক কষ্টদায়ক এই জিনিসটা। তো আমাদের মা বাবারা হয়তো চায় আমাদের সবসময় ভালো, যার কারণে তুলনা করে, তাই না? বলতো মা বাবারা কখনো ক্ষতি চাইতে পারে? মনে রাখবা একটা কথা সবসময় মনে রাখবা, পৃথিবীতে একমাত্র একজন মহিলা আছে যে মেয়ে হয়ে আরেকটা মেয়ের ভালো চায়, অথেন্টিকভাবে ভালো চায়, সেটা হলো তোমার মা। পৃথিবীতে একজন পুরুষ আছে যে পুরুষ তার সন্তানের মানে যার ছেলের অনেক ভালো চায়। কেমন ভালো চায়? সে চায় যে তার চাইতে তার ছেলে যাতে ভালো করে। এই পৃথিবীতে তোমার বাবা ছাড়া আর কেউ, তোমার আপন ভাইও চাইবে না, তোমার কে চাইবে না বলো তো ভাই? এটা আসলে কি কথার সাপেক্ষে চলে আসছে, আপন ভাই যে চাইবে না বিষয়টা এমন না, অনেক সময় চায়, কিন্তু ওই যে দেখো না ভাইয়ে ভাইয়ের ক্রোধ। কিন্তু তোমাকে এমন একজন মানুষ নিঃস্বার্থভাবে সেই শুধুমাত্র চাইবে যে তার সন্তান যেন তার চাইতে ভালো কিছু করে, সেগুলো তোমার বাবা। তার জন্য বাবা মা আমাদের ভালোর জন্য এগুলো করে, তাই বাবা মা কিছু বলবে অ্যাডমিশন টাইমে, অনেক কথা শুনবা, অনেক কিছু করবা, এক কান দিয়ে শুনবা আরেক কান দিয়ে বের করে দিবা, কিন্তু কখনো এটার কোনো রিপ্লে কিছু করবা না। যদি তারা ভুল বলে বোঝানোর চেষ্টা করবা সুন্দর ওয়েতে, এটা তোমাকে দেখবা যে অনেক 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 কি করবে, ধৈর্যশীল বানাবে, এবং আল্লাহ তাআলার কাছে তুমি কি হবা, অনেক প্রশংসা বা, এবং তুমি তোমার বাবা মাকে যদি কষ্ট দাও, ওই কষ্টের কারণে হয়তো বা তোমার অনেক কিছু, এটা আসলে অনেকভাবে বলা যায়। তো চেষ্টা করবে যে বাবা মাকে অনেক বেশি ভালোবাসতে এবং তাদের এই কথাগুলোকে ওইভাবে না নিতে। ঠিক আছে, চলো আমরা আবার পড়াশোনা ব্যাক করি। প্যারামেট্রিক ইকুয়েশনটা কেমন হয় বলো তো ভাইয়া? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। ঠিক আছে, ধরো এইখানে এই কোশ্চেনটা দেখো, 10y, দেখো একটা কোশ্চেন নিয়ে বুঝালে না ইজি হবে তোমার জন্য। 10y ইকুয়াল টু কি আছে, 2t/1 - t স্কয়ার। তাহলে y ইকুয়াল টু কি হবে? প্যারামেট্রিক ইকুয়েশনে সবসময় y আর x দিয়ে আলাদা করে পানগুলো বের করে ফেলবা। যদি xy না থাকে, a থাকে, b থাকে, তাও সমস্যা নেই, যেটাই থাকুক না কেন, 2t/1 - t স্কয়ার। এখন এটা হলো y এর মান। আর আবার দেখো এদিকে cos x ইকুয়াল টু কি আছে, cos x ইকুয়াল টু আছে কত, দেখো তো 1 - t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার।
তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। এখন দেখো এই যে y আর x প্যারামেট্রিক ইকুয়েশনের রুলস হলো যে তোমাকে একটা নির্দিষ্ট কমন পয়েন্ট থাকে, একটা নির্দিষ্ট কি থাকে, কমন পয়েন্ট থাকে। কি থাকবে, কমন পয়েন্ট থাকবে, যেটাকে কি করবে বলো তো ভাইয়া, যেটা দিয়ে তুলনা করবে, যেটা দিয়ে কি করবে, তুলনা করবে। এই কমন পয়েন্টটা হলো তুমি নিজে। আর তোমাকে তো এই যে দেখো এটা হলো তোমার মা আর এটা হলো তোমার ওই যে পাশের বাসার সে আন্টি ধরলাম, ঠিক আছে, যার ছেলে ভালো করছে, এই যে তার। এখন কি করতে হবে বলো তো, রুলসটা হলো যে এই যে তুমি হলো কমন পয়েন্ট, তোমার সাপেক্ষে তাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে তোমার লাইফ থেকে তাদেরকে কাট করে দিতে হবে। কাকে, সবার আগে আন্টিকে কাট করতে হবে, একে আগে কাট করতে হবে, আর তোমার মাকে বুঝানো লাগবে, সেটাও একটা কাটের একটা ওয়ে, মানে বুঝানোর ওয়ে। তাহলে কি হবে মনে রাখবা, জাস্ট এটা এগুলো কথার জন্য বুঝানোর স্বার্থে বলা। তাহলে কি হবে, ডিডিটি বাই ওয়াই, মানে টি এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন আর টি এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন, সহজ হিসাব। তার মানে কি ওয়াইটাকে উপরে ডিফারেন্সিয়েশন করবে, এক্সটাকে নিচে ডিফারেন্সিয়েশন করবে, হিসাব শেষ। তাহলে এখানে দেখো টেন ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, এটাকে লেখা যায় 2 টেন ইনভার্স টি। আবার দেখো cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, এটাকে লেখা যায় 2 টেন ইনভার্স টি। সবসময় মনে রাখবা যে এটা হলে কত হবে বলো তো ভাইয়া, তাহলে y এর জায়গায় কি বসাবা, 2 টেন ইনভার্স টি, 2 টেন ইনভার্স টি। আর x এর জায়গায় কত বসাবা, 2 টেন ইনভার্স কি বলো তো ভাইয়া, টি। আর x এর জায়গায় বসাবা ডিডিটি অফ কি বসাবা, 2 টেন ইনভার্স টি। এটা 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 কাটাকাটি গেলে কি হবে বলো তো ভাইয়া, অ্যান্সার কত হচ্ছে 1, 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এই ম্যাথগুলো এরকম যখনই আসবে অ্যান্সার অলওয়েজ মনে রাখবে কত 1, অ্যান্সার অলওয়েজ মনে রাখবে কত 1। এই জিনিসগুলো কিন্তু বারবার বলতেছি, যেগুলো তোমার জানা জিনিস সেগুলো কখনো ইয়া করা লাগবে না। অ্যান্সার কত হবে বলো তো ভাইয়া, অ্যান্সার হবে 1। টপিক 30 পর্যায়ভিত্তিক অন্তরজ। পর্যায়ভিত্তিক অন্তরজ জিনিসটা কি একটু আমি তোমাকে বলি, কেমন ভাবে বলি, ধরো আমরা পর্যায়ভিত্তিক গতি শিখছি, তাই না, কি শিখছি বলো তো ভাইয়া, ওখানে আমাদের প্যান কি থাকে, ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, একটা নির্দিষ্ট পয়েন্টে কি হয় বারবার সেই পরিক্রমণ করতে থাকে। ঠিক তেমনি পর্যায়ভিত্তিক অন্তরজ বিষয়টা এমন, বিষয়টা হলো কিটটা আমি বলি, কয়েকটা জিনিস দিয়ে আগে বুঝাই তোমাকে। এখানে অনেকগুলো জিনিস দিয়ে প্রকাশ করে, ধরো এফ প্রাইম, এটা দিয়ে কি বোঝায় জানো, এটা দিয়ে বোঝায় যে একবার ডিফারেন্সিয়েশন করা। আবার যখন তোমাকে এটা এমন দিবে এফ প্রাইম প্রাইম, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করা। যদি এমন দেয় এফ প্রাইম প্রাইম, তার মানে এটা দিয়ে তিনবার ডিফারেন্সিয়েশন করা, এগুলো একটু মনে রাখবা। তারপর দেখো ডি ওয়াই বাই ডিএক্স, এটা দিয়ে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, একবার। যখন তোমাকে এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বলে, এটা দ্বারা বোঝাচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। যখন এটা তোমাকে বলে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এটা দ্বারা বোঝাচ্ছে তিনবার ডিফারেন্সিয়েশন। তার মানে কোনটা কয়বার ডিফারেন্সিয়েশন এটা কিভাবে বুঝতেছো, এইভাবে বুঝতেছো। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো ভাইয়া, এরপরে খেয়াল করে দেখো, ওকে, এরপরে কি, এরপরে খেয়াল করে দেখো তুমি আর কি কিভাবে বলো। দেখো এরকম F1 দেখো এরকম, দেখো আমি একটু দেখাই কোশ্চেন, এই যে দেখো F11 দেখছো কিভাবে লিখছে, তার মানে কি F1 ধরো x, এটা দিয়ে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, F10x এটা দিয়ে বোঝাচ্ছে 10 বার ডিফারেন্সিয়েশন করতে, এটা দিয়ে বোঝাচ্ছে Fnx এটা দিয়ে বোঝাচ্ছে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে। আশা করি বুঝতে পারছো। প্রাইম এইটা বললে কি হবে, প্রাইম n মানে হলো যে n বার ডিফারেন্সিয়েশন, dny dx টু দি পাওয়ার n মানে n বার ডিফারেন্সিয়েশন। আশা করি বুঝতে পারছো। এগুলো হলো কি, এগুলো বেসিক। এখন আসো ভাইয়া, ধরো ভাইয়া তোমাকে কি করছে, বললো যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করতে, সাইন এক্স এর। এখন সাইন এক্স এর প্রথমবারের ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া, y ইকুয়াল টু সাইন এক্স হলে y প্রাইম ইকুয়াল টু কি হবে cos x, y প্রাইম প্রাইম ইকুয়াল টু কি হবে মাইনাস সাইন এক্স, বুঝো কিন্তু। y তিনটা প্রাইম কি হবে মাইনাস cos x, y চারটা প্রাইম কি হবে, cos x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স। y পাঁচটা, দেখো আগে শেষ করি কথা তারপরে কথা বলতেছি, পাঁচটা ক্ষেত্রে হবে cos x। এখন দেখো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন তুমি 4 নম্বরে বারে গিয়ে পাইছো সাইন এক্স, তুমি অবাক হয়ে যাবা যে 8 নম্বরে বারে গিয়ে আবার পাবা সাইন এক্স, তুমি আরো অবাক হয়ে যাবা যে 12 নম্বরে বার পরে গিয়ে পাবা সাইন এক্স। তার মানে 4 বার পর পর এটা কি হয় বলতো ভাইয়া, সেই জিনিসটা ফিরে আসে, সেই জিনিসটা কি হয় ফিরে আসতেছে। তার মানে ওই যে আমি কি শিখালাম, একটা নির্দিষ্ট বিন্দু থেকে বারবার পরিক্রমণ করতে থাকে, এখানেও তাই এই জিনিসটা বারবার ফিরে আসতে পারে। তাহলে আমি এখন থেকে মনে রাখবো 4 গুণিতক আকারে যতবার থাকবে, ধরো 20 বললো, 20 এর অ্যান্সার কত হবে সাইন এক্স হবে, কারণ 4 গুণিতক। 21 বললো, তাহলে 20 অব্দি তো সাইন এক্স, তারপরে এবার ডিফারেন্স করলে হয়ে যাবে cos x। বুঝতে পারছো বিষয়টা, আশা করি বুঝতে পারছো। চলো আমরা কোশ্চেন সলভে যাই, আমরা কোশ্চেন সলভে যাই। দেখো আমাদের প্রথম কোশ্চেন বলছে ফাংশন অফ x ইকুয়াল টু sin x হলে 11 এটা কত। দেখো sin x এর তো আমি বললাম যে এটা
ইয়া কত বলো তো ভাইয়া 4 বার পর পর আসে sin x, তার মানে 8 বার এবার কি আসবে sin x আসবে, তাহলে 9 বার এবার কি আসবে বলো তো ভাইয়া 9 নাম্বার বারে আসবে cos x, 10 মাইনাস sin x, 11 মাইনাস cos x। ক্লিয়ার? এখন দেখো ভাইয়া f11 অবধি শুধু ডিফারেন্সিয়েশন করতে বলে নাই, f11 পর্যন্ত কি করে নাই, শুধু ডিফারেন্সিয়েশন করতে বলে নাই, বলছে f11 0, তার মানে মাইনাস cos 0, cos 0 মান কত 1 মাইনাস 1, মাইনাস 1 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আসো এটা তো একই নিয়ম দেখো, ডাবল বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তার মানে y ইকুয়াল টু ln 1 প্লাস x, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা কি হবে, মানে dy বাই dx করলে কি হবে, ln x এর ডিফারেন্সিয়েশন কি হবে 1 বাই 1 প্লাস x, আর 1 প্লাস x কে তো তুমি কি ধরছিলা বলো তো ভাইয়া, এটাকে তুমি ধরছিলা x ধরছিলা, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন, 1 এর ডিফারেন্সিয়েশন হলো কত 0, আর x এর ডিফারেন্সিয়েশন হলো কত 1, 0 প্লাস 1 মানে 1, 1 এর সাথে গুণ করা মানে সেম জিনিস, তার জন্য এটা না লিখলেও চলবে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি 1 প্লাস x ইনভার্স 1, তার মানে এটা কিসের সূত্র হয়েছে জানো, এটা হয়েছে যে x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র কি, এবার ডাবল বার d স্কয়ার y বাই dx স্কয়ার যখন করবা, nটা কি হবে সামনে আসবে, আর x এর পাওয়ার কি হবে 1 করে কমবে মাইনাস 2, আর এইটা যেটা n x ধরছিলা তাকে কি করবে আবার ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার কত হবে 1ই হবে, তার মানে এটা তো আর লাগবেই না, তাহলে এটা আসতেছে কত মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x টু দি পাওয়ার হোল স্কয়ার, তার মানে এটা কোথায় আছে, এই যে দেখো এটা আছে, বাট এখানে একটা মাঝখানে চিহ্ন নাই। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো, মাইনাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার হোল স্কয়ার। ওকে ওকে, এবার আসো ভাই টপিক 31 কি আসলো, স্পর্শকের ঢাল, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, যা পড়াচ্ছি তাই ইম্পর্টেন্ট, দেখবা এখান থেকে দেখবে এগুলা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্ন এই জায়গাগুলো থেকে হয়, এগুলোর বাইরে তেমন কোনো কোশ্চেন হয় না বললেই চলে। দেখো স্পর্শকের ঢাল মানে কি, ধরো এটা একটা কি আছে বলো তো ভাইয়া, এটা একটা বক্ররেখা আছে, বললো যে এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত, তাহলে বিন্দুটা অবশ্যই বলা থাকবে 2,3 এই বিন্দুতে। এখন এই রেখাটা একটা ইয়া দেওয়া থাকবে, ধরলাম এরকম দেওয়া আছে y ইকুয়াল টু x স্কয়ার, এরকম দেওয়া আছে, ধরলাম দেওয়া আছে, তাহলে মনে রাখবা যে স্পর্শকের ঢাল বের করার নিয়মটা কি, স্পর্শকের ঢাল বের করার নিয়ম হলো ডিফারেন্সিয়েশন করা, একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি স্পর্শকের ঢাল পেয়ে যাবা, আর যখন বিন্দু যেটা বলবে এই এক একটা বিন্দুতে এক এক রকম কি বলো তো ভাইয়া নির্দিষ্ট পরিমাণ কি আছে ভালো তো ঢাল আছে, মানে পুরো স্পর্শকের মধ্যে তুমি বিন্দু অনুযায়ী কি পাবা বলো তো ঢাল পেয়ে যাবা। এখন তুমি যখন ঢালের মানটা এখানে বসাবা, তুমি যখন এই বিন্দুগুলোকে ইনপুট দিবা ধরো 2,3, তখন একদম ঢালের মান পাবা, খেয়াল করে দেখো, হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, তুমি ধরো y ইকুয়াল টু কি ছিল x স্কয়ার, তাহলে তাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা dy বাই dx, আসছে কত 2x, কিন্তু তোমার মানটা আছে কত কোন বিন্দুতে বলছে 2,3 বিন্দুতে, তাহলে 2,3 বিন্দুতে ইনপুট দাও মানে কি x এর মান 2, y এর মান 3 ইনপুট দিবা, তাহলে 2 ইনটু 2 অ্যান্সার কত হবে 4, এই যে এটা হলো ঢালের মান, এটাই হলো কি ঢালের মান কত হয়েছে 4। আশা করি বুঝতে পারার কথা, বুঝতে পারলে বলো y স্কয়ার ইকুয়াল টু 4x বলছে, এটা প্যারাবোলার ক্ষেত্রে মূল বিন্দুতে, কোন বিন্দুতে বলছে মূল বিন্দুতে স্পর্শকের ঢাল কত, দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x, এখান থেকে আরেকটু কনসেপ্ট দিয়ে আসি, কারণ না হলে পরে আবার কনসেপ্টের জন্য আসা লাগবে। দেখো এটা বলছে কি এটা হলো এই বিন্দুতে ঢাল, এখন স্পর্শকের অবিলম্বের প্রশ্ন আসে, স্পর্শকের অবিলম্বের ঢাল কত, বলো ভাই স্পর্শকের অবিলম্বের ঢাল হবে কত, অবিলম্বের ঢাল হবে কত, মনে রাখবা যে সামনে এই যে সরলরেখা চ্যাপ্টারটা পড়াবো, মনে রাখবা এই স্পর্শকের অবিলম্ব তো হলো এইটা, তার মানে কি এরা একে অপরের লম্ব, তাদের ঢাল দৈর্ঘ্য গুণফলের মান হবে কত m1, যদি এটা হয় স্পর্শকের ঢাল হয় m1 এবং m1 ইনটু m2, তাদের ঢাল দৈর্ঘ্য গুণফলের মান হবে কত -1, তার মানে m1 এর মান কত 4 ইনটু m2, আর এটা হবে কত -1, তাহলে m2 ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া -1/4, এটা কার বলো তো ভাইয়া স্পর্শকের অবিলম্বের ঢাল। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত, দেখো y ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া দেখো √4x, তার মানে কি হবে বলো তো ভাইয়া, এখান থেকে আসবে যে 2√x, তাই কিনা, এখন 2√x এটা কি বলো তো ভাইয়া, এটা হলো কিসের মান বলো তো ভাইয়া dy বাই dx এর মান, তাই কিনা বলো তো ভাইয়া, একটু খেয়াল করে দেখো y ইকুয়াল টু এটা, তার মানে dy বাই dx এর মান আসছে কত 2√x, তাহলে dy বাই dx কোন বিন্দুতে বলছে মূল বিন্দুতে মানে 0,0-তে, তাহলে আসবে কত 2 ইনটু √0, তার মানে কত হবে বলো তো ভাইয়া 0। y ইকুয়াল টু kx
2x প্লাস √3। এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে, দেখো বোঝার চেষ্টা করো, এই যে দেখো এই একটা বক্ররেখা, এই বক্ররেখার কোন বিন্দুতে বলো তো ভাইয়া? মূল বিন্দুতে। দেখো এই বক্ররেখার এই বিন্দুতে আগে কি হবে? স্পর্শকের ঢাল হবে। দেখো আগে সেটা করি। তার মানে কি এখানে কি হবে? 2kx² প্লাস √3kx। আগে এতটুকু অবধি কাজ করি। আগে কতটুকু অবধি কাজ করতেছি একটু দেখো ভাইয়া, এই যে এতটুকু অবধি করতেছি, এতটুকু অবধি আগে করি, এতটুকু আসলো। এখন dy/dx কি হবে? dy/dx হবে 2kx² এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো তো ভাইয়া? এখানে কি হবে বলো তো ভাইয়া? x² এর ডিফারেন্সিয়েশন কি হবে? 2x। তার মানে কি 2x প্লাস, আর এখান থেকে শুধুমাত্র √3 কে বের হবে, x এর ডিফারেন্সিয়েশন হলো 1। তাহলে এখানে আসতেছে কত? 4kx প্লাস √3k। এখন দেখো ভাইয়া এটা কোন বিন্দুতে বলছে? মূল বিন্দুতে, মানে 0,0-তে। 0,0 মানে x এর জায়গায় বসাই দাও, 4k × 0 প্লাস √3k। তার মানে এখান থেকে আসতেছে কত? √3k। এটা আসলো কত? এটা আসলো এই পার্টটুকু। এখন বলছে দেখো এখানে আরেকটা পার্টটুকু কথা আছে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, মানে ধনাত্মক দিকের সাথে, কিছু না বলা মানে ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ। তার মানে এটা হলো কি আরেকটা ঢাল। এটা কি বলো তো ভাইয়া? এই স্পর্শক রেখাটার ঢাল। তাহলে এই বিন্দুতে এই স্পর্শক রেখাটার ঢাল কত বলো তো ভাইয়া? m কত বললো? 10-30 ডিগ্রি। তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? যদি m = 10-30 ডিগ্রি হয় সেটা হলো √3। তুমি বলো ভাইয়া স্পর্শকের এই রেখাটার ঢাল আর এই সরলরেখাটার ঢাল, দেখো তো ভাই x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে একই কথা নির্দেশ করতেছে না? একই তো জিনিস নির্দেশ করতেছে। এটা 8 না, এটা হলো k। তার মানে কি এই দুইটা ঢালের মান কি হলো? সমান হবে। কারণ কি স্পর্শকের, এই যে দেখো, ওকে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। তার মানে কি হবে? তাহলে হবে কি হবে? এই যে দেখো √3k ইকুয়াল টু কত হবে? √3। তাহলে k ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? k ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? 10-30 ডিগ্রি মান শুধু √3 নয়, ভুল লিখলে হবে 1/√3। তার মানে 1/√3 আর k এর মান হবে 1/3। k এর মান হবে কত? 1/3। আশা করি বুঝতে পারছো কিভাবে তুমি এটা করলা আর কিভাবে এখান থেকে বের করে দুইটা সমান বললা। এই সেম প্রসিডিউরে এই ম্যাথটা হবে। দেখো একদম সেম নিয়ম, কিন্তু এইখানের মধ্যে কি হবে দেখো? y ইকুয়াল টু কি হলো? ax প্লাস ax²। আগে তোমাকে কি করলাম? এখানে dy/dx বের করা লাগবে। সেটা কি হবে? a প্লাস 2ax। এখানে কোন বিন্দুতে বলছে? মূল বিন্দুতে, মানে 0,0-তে। তাহলে কি হবে? a প্লাস 2a × x মানে কি হবে? a। তাহলে এখন দেখো ভাইয়া শর্ত মতে কি হবে? এইটা কি a ইকুয়াল টু কি হবে? কত ডিগ্রি বলো তো ভাইয়া? x অক্ষের সাথে 10-30 ডিগ্রি। 10-30 ডিগ্রি মান কত? 1/√3। তার মানে এর মান কত হবে? 1/√3 হবে। এখন খেয়াল করে দেখো ভাই 1/√3। এখন খেয়াল করে দেখো, মনে রাখবা এখানের মধ্যে একটা সুন্দর একটা শর্টকাট শিখাই দিচ্ছি, সুন্দর শর্টকাট, যেটা তোমাকে কি করবে? আজীবন হেল্প করবে। মনে রাখবা যে এইখানের মধ্যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে তুমি উপরে বসাবা 10-30 ডিগ্রি। তার মান কত? 1/√3। শর্টকাট। আর এখানে যে ইয়াটা আছে, কি আছে বলো তো ভাইয়া? এই যেটা কি? এটা হলো ধ্রুবক। ধ্রুবকটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে কি আসবে? 1/3। ঠিক তেমনি এখানে আসো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি, মানে 1/√3। আর ধ্রুবকটা আছে কত বলো তো ভাইয়া? 1 দিয়ে ভাগ করে দিবা, তার মানে অ্যান্সার আসবে কত? 1/√3। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। এবার আসো টপিক 32। আমরা এখন আমাদের মানে একটা চ্যাপ্টার কাইন্ড বলতে গেলে শেষ। কতক্ষণ হয়েছে একটু দেখি তো, একটু পানিও খেয়ে নেই। ওকে, তো যেখানে ছিলাম আর কি, অনেকক্ষণ ধরে একটু রেস্ট নেওয়া লাগছিল। তো চলো আমরা আবার শুরু করে দিই। সেটা হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক কই থেকে আসে এটা একটু দেখাই তোমাদেরকে। সেটা হলো যে ধরো, ওকে আজকে আমার ফার্স্টে মনে হচ্ছে একটু সোজা হয়েছে ইয়াটা, তাও এটাই মনে হয় সোজা হয় নাই। এই যে দেখো এখন হয়েছে, কিছুটা হয়েছে। ওকে, x অক্ষ বরাবর ধরো, এই যে দেখো x y আর কি আছে r, ঠিক আছে, আর এটা হলো থিটা। দেখো ভাইয়া এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটা ইকুয়াল টু হবে y, মানে লম্ব বাই কি হবে? অতিভুজ r। তাহলে এখান থেকে তুমি আমি একটু বলো তো ভাইয়া y ইকুয়াল টু কি হবে? r সাইন থিটার, r সাইন থিটার। ওকে, এবার দেখো cos থিটা ইকুয়াল টু কি হবে?
কসটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি কি এক্স আর অতিভুজ কি আর, তাহলে এখান থেকে কি হবে এক্স ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা পাইছো আর x ইকুয়াল টু কি পাইছো আর cos থিটা। ওকে, বেশিক্ষণ লাগবে না। দেখো তার মানে কি এখান থেকে এই কয়টা পাইছো, এখন খেয়াল করে দেখো। আর টেন থিটার ইকুয়াল টু কি একটু বের করে রাখি, টেন থিটার ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব y ভূমি x, তাহলে থিটার ইকুয়াল টু হবে টেন ইনভার্স y বাই x। ওকে ফাইন। ওকে, এখন এই যে এটা করলাম, এটা কি করলাম আসলে, এই যে y ইকুয়াল টু আর সাইন থিটা আর x ইকুয়াল টু আর cos থিটা, এগুলো কি পেলাম, সমীকরণ পেলাম। এক নাম্বার সমীকরণ আর একটা কি পেলাম, দুই নাম্বার সমীকরণ। এখন খেয়াল করে দেখো, একটু ছোট করে এই সাইডে নেই, একটু খেয়াল করে দেখো, এক নাম্বার সমীকরণকে বর্গ করো আর দুই নাম্বার সমীকরণকে বর্গ করে যোগ করো, যোগ করলে কি পাবা দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটার। তাহলে এখান থেকে আর স্কোয়ারটা কমন নাও ভাইয়া, আর স্কোয়ারটা কমন নিলে কি হচ্ছে বলো তো ভাইয়া, সাইন স্কোয়ার থিটার প্লাস কজ স্কোয়ার থিটার ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, ইকুয়াল টু হবে 1। তার মানে আর স্কোয়ার ইন্টু 1 মানে কত হলো, আর স্কোয়ার হলো। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত পাইছো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মাইনাস হবে না, কারণ আর একটা মডুলাস নির্দেশ করে, এটা আমি জটিল সংখ্যাতে অনেকবার বলে আসছি, তো এখানে কথা বাড়াচ্ছি না। তার মানে এটা হলো আর। তো এখানে মনে রাখবা যে কার্তেশীয় মানে কি, কর্তন করবে। কার্তেশীয়র বাংলা মিনিং কি বলতো ভাইয়া, কর্তন করবে। কাকে কর্তন করবে, এক্স আর ওয়াই অক্ষকে। দেখো তো এক্স অক্ষকে এই পরিমাণ কর্তন করছে, ওয়াই অক্ষকে এই পরিমাণ কর্তন করছে। এই যে কর্তিত অংশের মান, তার জন্য কার্তেশীয় স্থানাঙ্ক আমরা প্রকাশ করে এক্স ওয়াই দিয়ে। পোলার মানে কি, পোল বা মেরু গঠন করবে। মেরু গঠন করার জন্য কি হইতে হবে বলতো ভাইয়া, এখানের মধ্যে যেমন এইটা কি বলতো ভাইয়া, এটা একটা অ্যাঙ্গেল, এই যে অতিভুজটা, এটাকে তুমি যখন ঘুরাও তখনই কিন্তু কি হচ্ছে বলতো ভাইয়া, তুমি কিন্তু এই অ্যাঙ্গেলটার সাথে সাথে এই মানগুলো পরিবর্তন হচ্ছে, এবং কাইন্ড অফ বলতে গেলে তুমি এখানে পোল গঠন করতে পারতেছো। এরকম যখন ঘটনা ঘটে তখন তুমি এটাকে কি বলতে পারবা বলতো ভাইয়া, এখানে তুমি পোলার বলতে পারবা। তার মানে কি, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আর এবং থিটা, যে এই অ্যাঙ্গেলটা এবং আর, ঠিক আছে। তো এইবার খেয়াল করে দেখো ভাইয়া, তো কার্তেশীয় স্থানাঙ্ক যদি তোমাকে বলা থাকে ভাইয়া, তার মানে এক্স ওয়াই থেকে বলা থাকে, তাহলে এক্স ওয়াই এর মান যদি বলা থাকে, খেয়াল করে দেখো, এক্স আর ওয়াই এর মান বলা থাকলে তুমি আর থিটার বের করতে পারবা না, এই যে আর দিয়ে এটা বের করতে পারবা আর থিটার দিয়ে এটা বের করতে পারবা। ক্লিয়ার কিনা সবাই? আর যদি ভাইয়া তোমাকে আর থিটার বলা থাকে, তাহলে তুমি এক্স ওয়াই বের করতে পারবে না। মানে পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে যেতে হয়, কার্তেশীয় থেকে কিভাবে পোলার বের করতে হয়, এখন তো বুঝতে পারছো। কিন্তু এখান থেকে একটা শিক্ষার ব্যাপার কি আছে, এই যে পোলারের মধ্যে যে কি আছে বলতো ভাইয়া, এই যে থিটারটা আছে, থিটারটা বের করার জন্য আমরা কিন্তু চারটা চতুর্ভাগের জন্য চারটা সূত্র শিখছিলাম, মনে আছে তোমাদের? জটিল সংখ্যাতে আমি শিখে আসছিলাম, ভাবছিলাম শিখাবো না, তাও একটু মুখে বলে দিই। দেখো কারণ কি, একটা জিনিস যদি ডাবল বার বলা হয় তাহলে ক্লাসটা বড় হয়, তাহলে তোমরা তো বুঝোই যে ক্লাস বড় হলে একটু তোমাদের করতে অসুবিধা হবে। তো থিটারের মানটা আমরা কিভাবে বের করি, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি শিখছি, আমরা শিখছি যে থিটারটা দুই ভাগে, মুখ্য এবং গৌণ, তাই না? তো মুখ্যটা আমরা কি করি, সূত্র দিয়ে বের করি, আর গৌণটা মুখে মুখে হিসাব করা যায়। আর হলো কি, আর হলো দ্বিতীয় চতুর্ভাগ, আর হলো কি, আর হলো তৃতীয় চতুর্ভাগ, আর হলো কি, আর হলো চতুর্থ চতুর্ভাগ। এখন খেয়াল করে দেখো, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে হবে থিটার ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটার ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো কি মুখ্য, সব কিছুর মান কি মুখ্য। থিটার ইকুয়াল টু কি হবে, মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মুখ্য মান। আর এখানে হবে থিটার ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, এখানে মতো তো এগুলো কিসের মান পাইছো, মুখ্য মান পাইছো। আর গৌণটা কিভাবে বের করবা, ধরো মুখ্য পাইছো তুমি 60 ডিগ্রি, মুখ্য পাইছো কত 60 ডিগ্রি। আরেকটা জিনিস বলে রাখি, এখানে এক্স ওয়াই সবগুলাতে এক্স ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ বসাবা, যদি মাইনাসও থাকে অলওয়েজ কি বসাবা, পজিটিভ। আর চতুর্ভাগটা আগে হিসাব করে ফেলছো, কেন এটা অলওয়েজ পজিটিভ বসাবা, কারণ চতুর্ভাগটা আগে হিসাব করছো, মাইনাসের হিসাব আগে শেষ হয়ে গেছে। এবার দেখো যদি কোনো কারণে মুখ্যর মান আসে 60 ডিগ্রি, তাহলে গৌণ আসবে কি জানো, গৌণ আসবে, এটা যদি প্লাস হয় গৌণ হবে মাইনাস, মনে রাখবা। আবার যদি মুখ্য মাইনাস হয় গৌণ হবে প্লাস, তার প্লাসে মাইনাসের হিসাব এখানেই শেষ। এখন বলো পুরাটার অ্যাঙ্গেল কত বলো তোমার, 360। যদি মুখ্য হয় এতটুকু, তাহলে গৌণ হবে কি বাকিটুকু। তার মানে কি, পুরাটা মিলে মুখ্য গৌণ মিলে হতে হবে 360। তার মানে মুখ্য যদি হয় 60, গৌণ কত হবে 300, তার মানে মাইনাস 300। মাইনাস আর প্লাসের হিসাব আগেই শেষ, আর তারপর দেখবো যে কত বাকি আছে, ওইটাই হবে মুখ্য গৌণ। ধরো দেওয়া আছে মাইনাস 120, এটা আসছে মুখ্য, গৌণ কি হবে, প্লাস হবে, এতটুকু প্লাস মাইনাসের হিসাব শেষ।
120 চলে গেলে থাকে কত 240, এটাই হলো তোমার হলো গৌণমান। আশা করি বুঝাতে পারছি। এবার আসো ভাইয়া এখান থেকে প্রথম প্রশ্ন, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক কত হবে? কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আগে তুমি আর এর মান বের করবে, আর ইকুয়াল টু কি √x² + y² -1² + √3 হোল স্কয়ার। তাহলে কত হবে বলো তো ভাইয়া? 1 + 3 মানে কত হবে 4, √4 মানে কত 2। মজার বিষয় হলো তোমাকে আর পোলার স্থানাঙ্কের থিটার মান বের করাই লাগবে না। তুমি ভাবতে পারবে কেন? খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এখানে যে অপশনগুলো আছে এখানের মধ্যে একটা জায়গায় শুধু ব্যাসার্ধের মান 2 আছে, তার মানে ওইটাই आंसर। তার মানে যদি অপশন দেখো আর বাকিরা কি করবে, এটা করে এটা চেক না করে আবার থিটার বের করবে, তারপর চেক করতে যাবে, তাহলেই ধরা। তাহলে কি করতে হবে, এটা বের করে একবার চেক করবা। এখন যদি ধরো এখানে সবগুলোতে 2 থাকতো, ধরো এটা তো 2 থাকতো, এটা তো 2 থাকতো, এটা তো 2 থাকতো, তখন তুমি কি করতা? তখন তুমি মুখ্য মানটা বের করতা। আগে খেয়াল করে দেখো এটা কোন চতুর্ভাগে বলো তো? -1√3, এটা কোন চতুর্ভাগ? এটা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি শিখেছিলাম? পাই মাইনাস tan ইনভার্স। মুখস্থ রাখবো ওই চারটা জিনিস, tan ইনভার্স y/x, পাই মাইনাস tan ইনভার্স y আর x এর মান কি বসাতে বলছি? সব পজিটিভ, মানে √3 আর কি 1, y এর মানটা কি হবে? এই যে এইটা, আর x এর মানটা এইটা বসালাম। তাহলে এখানে কি আসবে? পাই মাইনাস π/3, তার মানে 180, বাংলা লেখো 180 মাইনাস 60, বাংলা না মানে ভেঙে লেখো 120 ডিগ্রি। দেখো তো 120 ডিগ্রি কোথাও আছে? এই যে দেখো আছে 120 ডিগ্রি, বুঝতে পারছো? যদি 120 ডিগ্রি না থাকতো তাহলে থাকতো কত? দেখো তো, এটা যেহেতু মুখ্য পাইছো, এটা হলো কি মুখ্য পাইছো, মুখ্য কত পাইছো? 120। তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া, মুখ্য যদি 120 হয় গৌণ কি হবে? গৌণ মাইনাস হবে, এটা তো প্রথমেই বুঝতে পারছো। সেটা কত হবে? 240 হবে, -240, কারণ 360 হইতে এইটা 120 চলে গেলে এটা 240 হওয়া লাগবে। দেখো আর ইকুয়াল টু আছে কত? সাইন থিটার। এখন তুমি আর তো আর জানো না, তুমি জানো r², আবার তুমি তো আর তো জানো না, তুমি জানো আর সাইন থিটা। কেন? তুমি জানো যে আমাকে কি দেখো তো এগুলাতে কি আর cos থিটা আর সাইন থিটা এগুলো আমার লাগবে, তাই না? বলো তো ভাইয়া। তার জন্য আমাকে কি করতে হবে দেখো তো, আমাকে উভয় পাশে আর দ্বিগুণ করতে হবে। তাহলে কি হবে? r × r ইকুয়াল টু হবে কি r সাইন থিটা। তার মানে কি হবে? r² ইকুয়াল টু r সাইন থিটা, তাই কি না? এখন r মানে কি? r² মানে কি? x² + y², আর r সাইন থিটা মানে কি? y। তার মানে কি হবে দেখো তো ভাইয়া, x² + y² - y = 0, x² + y² - y = 0। এখানে কোথায় আছে? এখানে মনে হয় একটু ভুল করছে, এটা মনে হয় এ হবে না, এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি। সেম ভাবে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক মানে x = কি জানো? r cos থিটা, আর y = কি জানো? r sin থিটা। দেখো তোমাকে কি কি দেওয়া আছে? r দেওয়া আছে, rটা কত দেওয়া আছে? 3, আর cos কত? 150, আর এখানে আর কি দেওয়া আছে? 3, sin কত? sin 150। খেয়াল করে দেখো 3 cos 150 কে কিভাবে বের করবা? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মাইনাস কত? 30 ডিগ্রি। সেটা কিভাবে করবা? এখন দেখো 90 ডিগ্রি গুণিতক জোড় না বিজোড়? জোড় আছে, তার মানে এই চতুর্ভাগে কি cos পজিটিভ নাকি নেগেটিভ? বলো তো cos নেগেটিভ, মানে -3 cos কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে √3/2, -3 √3/2। অ্যান্সার কত হবে? -3 √3/2। ঠিক আছে ভাইয়া, -3 √3/2, -3 √3/2। এখানে তুমি দেখো এই অপশনও আছে, এই অপশনও আছে। আগে আমি এটা চেক করছি, যদি ধরো এটাতে না থাকতো, যদি এটা হয়তো ধরো অন্য কোনো মান, তাহলে আমি বুঝে দিতাম যে এটাই উত্তর। কিন্তু যেহেতু দুইটা আছে সেহেতু আমাদের সাইন থিটা বের করতে হবে। তার মানে 3 sin 150, যেটাকে আমরা লিখতে পারি কি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সেম ভাবে এই চতুর্ভাগে কি পজিটিভ, তার মানে কি হবে? 3 সাইন কত হবে বলো তো ভাইয়া? সাইন অল এই চতুর্ভাগে পজিটিভ, জানি সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে হাফ, মানে 3/2। 3/2 হলো কারেক্ট অ্যান্সার। এই যে এটা দেখো, ওইটা না, এটা উত্তর। সেম ভাবে এটা তোমাদের জন্য SW রাখলাম, একইভাবে করে নিবা, ঠিক আছে? ওকে, এবার আসো কোন একটা কার ক্ষেত্রে বলো তো ভাইয়া? সরলরেখার ক্ষেত্রে সমরেখা হওয়ার শর্ত কি? এটা আমি কেন দেখাইলাম? দেখো এই যে বিন্দু 3টা আছে, সমরেখা হওয়ার শর্তের ক্ষেত্রে মনে রাখবা যে ধরো একটা সুন্দর করে দেখো, ধরো এই একটা রেখা আছে, একটা রেখা আছে, এখানে বিন্দু ধরলাম x1, y1, এখানে বিন্দু ধরলাম x2, y2, এখানে বিন্দু ধরলাম x3, y3। মনে রাখবা এই যে এইটুকু আছে, যেটা এইটুকুর ঢাল যদি এমন হয়, আর এইটুকু যেটা আছে এইটুকুর ঢাল যদি m2 হয়, মনে রাখবা সমরেখা হওয়ার শর্ত হলো, সমরেখা হওয়ার শর্ত জাস্ট এইটুকু মনে রাখবা, তাহলেই হবে। সমরেখা হওয়ার শর্ত কি? m1 = m2,
m1 ইকুয়াল টু কি হবে m2 হবে। এটাই হলো আমাদের কি বলতো ভাইয়া, এটাই হলো আমাদের সমরেখা হওয়ার শর্ত। মানে কি m1 মানে ঢালের মান আর এই ঢালের মান কি হবে সমান হবে। তাহলে m1 এর মানটা কি পাবা দেখো তো, m1 এর মানটা পাবা কুটিদ্বয়ের অন্তর, m1 কি পাবা কুটিদ্বয়ের অন্তর, মানে কি হবে y2 মাইনাস y1 আর কি হবে ভুজদ্বয়ের অন্তর x2 বাই x1। m2 সেম y3 মাইনাস y2 x3 মাইনাস x2, এটা বসাই দিলে কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। চলো আমরা ম্যাথ করি। দেখো এই কত জায়গায় আসছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে। দেখো এরকম আছে তিনটা বিন্দু, তাহলে কি হবে বলতো ভাইয়া, এমন কি হবে এই যে এদের এদের এইটা আর এই বিন্দুর কুটিদ্বয়ের অন্তর, কুটি কি a মাইনাস থ্রি বাই কি হবে মাইনাস মাইনাস ওয়ান, আর ভুজদ্বয়ের অন্তর কি হবে a প্লাস ওয়ান মাইনাস টু। তাহলে এখান থেকে আসতেছে কত a মাইনাস থ্রি প্লাস ওয়ান আর a প্লাস ওয়ান মাইনাস টু মানে কত a মাইনাস ওয়ান, তার মানে এটা আসতেছে কত a মাইনাস টু বাই a মাইনাস ওয়ান। আর m2 কত আসতেছে খেয়াল করে দেখো, m2 হবে কুটিদ্বয়ের অন্তর, কুটি কোনটা আছে a মাইনাস a মাইনাস থ্রি, আর ভুজদ্বয়ের অন্তর কি হবে a প্লাস টু মাইনাস a প্লাস ওয়ান। এখানে আসবে কত a মাইনাস a প্লাস থ্রি আর a প্লাস টু মাইনাস a মাইনাস ওয়ান, তাহলে আসতেছে কত থ্রি, আর এখানে আসতেছে কত ওয়ান, মানে থ্রি আসতেছে, তাই কিনা বলো তো ভাইয়া। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো আমরা কি বলছিলাম, সমরেখা হওয়ার শর্ত হলো m1 ইকুয়াল টু কি হবে m2 হবে। তাহলে এটা কি হবে a মাইনাস টু বাই a মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে 3/1, তাহলে এটা আসতেছে a মাইনাস টু আর 3a মাইনাস থ্রি। আর এখান থেকে আসলে কি হবে বলো তো ভাইয়া, এখান থেকে আসলে হবে 3a মাইনাস এ আর কি হবে বলো তো ভাইয়া, ওই পাশে গেলে হবে মাইনাস টু প্লাস থ্রি, তার মানে কি হবে 2a ইকুয়াল টু ওয়ান আর a ইকুয়াল টু হবে হাফ, এর মানটা হবে হাফ। বিন্দুত্রয় সমদ্ররেখা হওয়ার শর্ত একই টাইপের কোশ্চেন। দেখো m1 এর মান কি হবে কুটিদ্বয়ের অন্তর b মাইনাস জিরো আর এটা কি হবে জিরো মাইনাস এ, b মাইনাস জিরো জিরো মাইনাস এ, আর এখানে কি হবে ভুজদ্বয়ের অন্তর। দেখো তো ভাই দেখো এখানে কি হবে 1 মাইনাস বি আর এটা কি হবে 1 মাইনাস জিরো, তার মানে কি এরকম। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি m1 ইকুয়াল টু কি হবে m2 হবে। m1 এর মান কি হবে বলো তো ভাইয়া b বাই মাইনাস এ আর m2 এর মান কি হবে 1 মাইনাস b বাই 1, তাহলে এটা কি হবে এটা হবে b আর মাইনাস এ প্লাস এ বি, তার মানে এটা কি হবে a প্লাস বি ইকুয়াল টু কি হবে এ বি। তুমি দেখো a প্লাস বি ইকুয়াল টু এ বি আসেই আছে, যদি ধরো ভাই এই অপশনটা না থাকতো এটা আর কি কি হইতে পারে, দেখো এ বি দিয়ে এটাকে ভাগ করা যায় a বাই এ বি প্লাস বি বাই এ বি আর ইকুয়াল টু ওয়ান, এ বি দিয়ে ভাগ করছো, তাহলে এটা কি হচ্ছে কি 1 বাই বি প্লাস 1 বাই এ ইকুয়াল টু ওয়ান। অনেক সময় এরকম অ্যান্সার থাকে, দেখো এখানে যদি প্লাস থাকতো তাহলে এগুলো উত্তর, তার মানে এরকমও দিতে পারে অথবা এরকমও দিতে পারে। বুঝতে পারছো এই যে a প্লাস বি ইকুয়াল টু এ বি, আশা করি বুঝতে পারছো। ম্যাথ বুঝতে পারলো, দেখো কত জায়গায় আসছে। ওকে ওকে, টপিক 34, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। যেভাবে শেখাবো সেভাবেই করবা, পরীক্ষার খাতাও এইভাবে করবা, রিটেনে আসলে এইভাবে করবা, ঠিক আছে। দেখো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি বলো তো ভাইয়া, ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকে, একটু খেয়াল করে দেখো। ওকে, এই হলো একটা ত্রিভুজ আছে, এই হলো একটা রেখা আছে, ঠিক আছে ভাইয়া। এখন খেয়াল করে দেখো ভাইয়া, তুমি কি করলা, তুমি এরকম একটা ত্রিভুজ আছে ধরলাম 1 1 2 2 3 3 3 এরকম আছে ধরলাম। এখন এই বিন্দুটাকে তুমি কি করলা, তোমাকে সবসময় এরকম ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকলে যে কোনো একটা বিন্দুকে 0,0 বানাবা, যেটা মূল বিন্দুর কাছাকাছি থাকবে। ধরলাম এইটাকে 0,0 বানাবা, মানে এটাকে টেনে এখানে নিয়ে আসবা। তুমি বলো এই বিন্দুটাকে যদি এখানে টেনে নিয়ে আসো তাহলে এই বিন্দুটা কোথায় চলে আসবে বলো তো, এখানে চলে আসবে না। আর এই বিন্দুটাকে টান দিলে এখানে চলে আসবে, তখন ত্রিভুজটা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে কিনা বলো তো ভাইয়া। দেখো এরকম হবে কিনা, তার মানে কি তুমি আসলে এরকম হবে না, বিষয়টা আবারও দেখাই, একটু দেখাই ভাইয়া। দেখো যদি ধরো এখানে এই বিন্দুটাকে এখানে নিয়ে আসছো আর এই বিন্দুটাকে এখানে নিয়ে আসছো খেয়াল করো, আর এই বিন্দুটাকে এখানে নিয়ে আসছো, তখন ত্রিভুজটা কেমন হবে বলো তো ভাইয়া, এমন হবে কিনা বলো তো ভাইয়া, এমন হয়ে যাবে কিনা, এমনই তো হয়ে যাবে। তার মানে কি একটা বিন্দুকে যে কথায় আছে না কান টানলে মাথা আসে, তার মানে একটা বিন্দুকে 0,0 বানানোর জন্য যেই পরিমাণ কমাবা ঠিক তেমনি আর অন্য বিন্দুগুলো কি হবে একই পরিমাণ কমে আসবে, কুটিতেও বুঝেও। ক্লিয়ার। তাহলে দেখো ভাইয়া যে কোনো একটা বিন্দু, আমি বলছিলাম কি এ আছে ধরলাম এ আছে কি 1,1 আর বি আছে কত, বি আছে ধরলাম 2,2 আর সি আছে ধরলাম 3,1।
আমি বললাম কি একটা বিন্দুকে তুমি কত বসাবা 0,0 বসাবা। তাহলে দেখো ভাইয়া এখানে কি হয়েছে, এক ঘর কমছে, তাহলে কি হয়েছে 0 হয়েছে, তাহলে এখানেও এক ঘর কমবে, তাহলে 1 হবে, এখানেও এক ঘর কমবে 1 হবে। মানে এইখানে যে পরিমাণ কমাইছো 0 0 বানানোর জন্য ঠিক এখানেও একই পরিমাণ কমানো লাগবে। যদি এখানে বাড়াইতা তাহলে এখানেও বাড়ানো লাগবে। বুঝতে পারছো বিষয়টা? এখানে দেখো এক ঘর কমলে কি হবে বলো তো ভাইয়া, 2 হবে, এখানে এক ঘর কমলে হবে 0 হবে। এখন এটা করার কারণ কি? আসলে দেখো আমাদের এই বিন্দুটা যদি না থাকে তাহলে আমাদের হিসাবটা করতে সুবিধা হয়, এমসিকিউ বলো রিটেন বলো সব জায়গায়। কারণ আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল, লেখো আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু নির্ণায়কের মান। তো এই নির্ণায়কের মানটা যত সহজে আমরা বের করতে পারবো তত ইজিতে আমরা কি করবো বলতো ভাইয়া, ম্যাথটা সলভ করতে পারবো। আর নির্ণায়কের মান বের করার নিয়মটা কি বলতো ভাইয়া, এই যে দুইটা বিন্দু আছে দেখো, এই দুইটা বিন্দু তো রয়ে গেছে, তাহলে এদেরকে কি হবে কর্ণদ্বয়ের গুণফল 1 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 1, ঠিক আছে। হাফ ইন্টু নির্ণায়কের মানকে অবশ্যই মডুলাস ইউজ করবা, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ আসবে না। তাহলে এখানে করলে এটাকে মডুলাস ইউজ করলে কত আসতেছে, 0 মাইনাস 2 মানে আসতেছে 2, তার মানে হাফ ইন্টু 2 হইতো। দেখো এটা করলে কত ইজি। আর যদি তুমি যদি ওই যে বই নিবে x1 y1 x3 yx1 ইন্টু x3 মাইনাস x3 ইন্টু y, এত সময় নাই ভাইয়া, ডিরেক্ট এটা করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া তোমাকে যদি ধরো এই একটা প্রশ্ন করছে যে এরকম একটা তিনটা বিন্দু দেওয়া আছে, এদের মধ্যে ক্ষেত্রফল কত হবে। আগে তুমি দেখো ভাইয়া কোন কোন বিন্দু দেওয়া আছে। এ আছে কত -4,6, বি আছে কত দেখো ভাইয়া -1,-2, আর সি আছে কত ভাইয়া a,-2। মনে রাখবা যেহেতু আমি বলছিলাম একটা বিন্দুকে 0 0 বানাবা, তাহলে এই বিন্দুটাকে 0 0 বানাও। আগে বলছে কি এত বর্গ একক ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ, আর বিন্দু তিনটা দেওয়া আছে। এখন বিন্দু তিনটার মধ্যে একটা মান আছে অজানা, ওই মানটা বের করতে বলছে। আগে তো বিন্দু তিনটাকে আমরা কি করি, ওই যে 0,0 নিয়মে করি। আমি এই বিন্দুটাকে 0,0 বানাবো, কারণ এটা একটু সহজ, কাছাকাছি মনে হয়েছে। -1 এর সাথে কত যোগ করলে 0 হচ্ছে বলো তো ভাইয়া, +1, তার মানে 1 যোগ করা লাগছে। তার মানে এখানেও -4 এর সাথে 1 যোগ করবা হবে -3, আর এখানেও এর সাথে 1 যোগ করবা, মানে সবগুলা বুঝে কাহিনী শেষ। এখানে -2 এর সাথে কি করা লাগছে, 0 বানানোর জন্য 2 যোগ করা লাগছে, উপরে যোগ করো, 6 এর সাথে 2 যোগ করলে হবে 8, আর এখানে হবে কত -2 এর সাথে 2 যোগ করলে হবে 0। এখন খেয়াল করে দেখো এই বিন্দুটা, এই যে দেখো এই বিন্দুটার হিসাব শেষ, এই বিন্দুটার হিসাব শেষ। এখন ক্ষেত্রফল তাহলে কিভাবে বের করবা, নির্ণায়কের মান হাফ ইন্টু নির্ণায়কের মান। এখন নির্ণায়কের মান কি, এই যে -3 ইন্টু 0 মানে 0 -8 ইন্টু a+1, তাই কিনা বলো তো ভাইয়া। তাহলে এটা করলে কি হবে 4 ইন্টু a+1। এখন খেয়াল করে দেখো এটা হলো ক্ষেত্রফল আসলো। তাহলে বলো তো ভাইয়া 4 ইন্টু a+1 ইকুয়াল টু কত বলছে 16 বর্গ একক। তাহলে a+1 ইকুয়াল টু কত বর্গ একক 4, তাহলে a ইকুয়াল টু কত বর্গ একক 3 বর্গ একক। অ্যান্সার কত, অ্যান্সার হলো 3। বুঝতে পারছো বিষয়টা, কুইটে আসছে, খুবই সুন্দর একটা ম্যাথ, রিটেনে আসার মতো, এই জন্য এটা রাখছি। কোথায় আসবে, ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসার মতো, বা খুলনা ইউনিভার্সিটির জন্য। সেম নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা না, অবশ্যই পারবা। এটা তোমাদের জন্য আমি কি রাখবো, SW রাখবো। কারণ যদি ভাইয়া সবকিছুই করাই দিতে যাই তাহলে তোমরা জানো যে এই যে দেখছো সবকিছু যদি করাই দিতে যাই তাহলে কি হবে বলো তো ভাইয়া, আজকে ক্লাস শেষ হয়ে যাবে না। ঠিক আছে, এই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকেও কিছু জিনিস তোমাদের জন্য SW দেওয়া লাগতেছে। এই যে দেখো ডিউতে কতবার আসছে, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, কোন জায়গায় আসে নাই। চলো এই ম্যাথটা করাই দিই, যেহেতু এত জায়গায় আসছে এবং এত জায়গায় আমাদেরকে ডাকতেছে, তাহলে আমরা কি করাই দিতে পারি না, করাই দিতে পারি। তোমরা অবাক হয়ে যাওয়া যায়, এটা আমাদের স্মার্ট বোর্ডটা আমি এটা আজকে সকাল থেকে ইউজ করতেছি, মানে গরম হয়ে গেছে কেন জানো, কারণ এত ক্লাস রেকর্ড করা লাগতেছে। আবার 3টা বাজে এই স্মার্ট বোর্ডে ক্লাস হবে, মানে এইটাতে ক্লাস নেওয়া লাগতেছে আরেকটা সামনে, তার মানে বুঝতে পারতেছে কি অবস্থা হবে। আচ্ছা চলো দেখি, এর মান কত আছে বলো তো ভাইয়া -5,1, আর বি এর মান আছে কত 4,5, আর সি এর মান আছে কত 7,-4। যে কোনো একটা বিন্দুকে তুমি 0 0 বানাও, আমি এই বিন্দুটাকে বানাই, আমার কাছে কেন জানি ভালো লাগে, যেটা ভালো লাগে আমি ওইটাই বানাই। তো 0,0, তার মানে 4 ঘর কমানো লাগবে, 5 ঘর কমানো লাগছে, তাই না। তাহলে 4 ঘর আগে এখান থেকে কমাও না, বুঝতে থেকে আগে 4 ঘর কমাও, -9, আর এখান থেকে 4 ঘর কমালে কত হবে 3, 7 থেকে 3 বাদ দিলে 4 ঘর কমালে 3। এখানে 5 ঘর কমানো লাগছে, 1 থেকে 5 ঘর কমালে কত হবে -4, আর এখানে -4 থেকে 5 ঘর কমালে হবে -9। তাহলে আমি কি বললাম, এটা হিসাব শেষ। তাহলে থাকে কি, থাকে হলো এরা। তাহলে এখানের মধ্যে কি হবে, হাফ ইন্টু নির্ণায়কের মান, নির্ণায়ক কত আছে দেখো -9 ইন্টু -9 মানে 81, মাইনাস কি হবে বলো তো ভাইয়া 3 4 12, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে কত হইলো 83 93। হাফ ইন্টু 93 কে লেখা যায় কত, কি কি লেখা যায় 46 হাফ। দেখো এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে আসো, এটা খুবই মজার টপিকটা, টপিক 35 বলছে কি রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়া শর্ত এবং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হওয়া শর্ত। দেখো
রেখা তো পরস্পর লম্ব হবে। ধরো এ একটা রেখা আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এইটা হলো আরেকটা রেখা আছে, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। দেখো এই যে রেখাটা আছে, এই রেখাটার ঢালের মান কত হবে? m1 এর মানটা হবে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাই কিনা বলো তো ভাইয়া? আর এই রেখাটার ঢালের মান কি হবে? m2 ইকুয়াল টু কি হবে? মাইনাস x এর সহগ বাই y এর সহগ। মনে রাখবা a2 বাই b2, মনে রাখবা কি? মনে রাখবা ঢাল বের করার শর্টকাট হলো মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই কি হবে? y এর সহগ। এর চেয়ে সহজ কোনো শর্টকাট আছে? আমার ধারণা নাই। ওকে ওকে, এখন এটা কেন ঢাল বের করছে? মনে রাখবা যে রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার জন্য, রেখাদ্বয় পরস্পর কি হওয়ার জন্য? লম্ব। পরস্পর লম্ব হওয়ার জন্য, লম্ব হওয়ার জন্য, বুঝো কথাগুলো, লম্ব হওয়ার জন্য, লম্ব হওয়ার জন্য কি হবে বলো তো ভাইয়া? এই যে m1 ইন্টু m2 মানে ঢাল দ্বয়ের গুণফলের মান কত হবে বলো তো ভাইয়া? -1 হবে। এটাই তো শর্ত, এটা হলো লম্ব হওয়ার শর্ত। তাহলে এখান থেকে আমরা আর এটা দিয়ে প্রত্যেকবার ম্যাথ করব না, আমরা ডিরেক্ট একটা সূত্র বের করবো এখান থেকে। দেখো মাইনাস কি আসছে? মাইনাস a1 বাই b1 ইন্টু মাইনাস a2 বাই b2, এগুলোটা আসছে কত? -1। তার মানে আসছে কত? a1 a2 বাই b1 b2 এগুলোটা আসছে কত? -1। তার মানে আসছে কত? a1 a2 ইকুয়াল টু মাইনাস b1 b2। তাহলে এই b1 b2 কে এই সাইডে নিয়ে আসো, তার মানে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু হবে কত? 0। 0 হলো কারেক্ট অ্যান্সার। এটা হলো তোমার কি? আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে? এটা দ্বারা বোঝাচ্ছে a1 দিয়ে কি বোঝাচ্ছে? প্রথম যে রেখাটা থাকবে তার x এর সহগ ইনটু দ্বিতীয় যে রেখাটা থাকবে তারও x এর সহগ প্লাস প্রথম যে রেখাটা থাকবে তার y এর সহগ ইনটু দ্বিতীয় রেখাটা y এর সহগ। তার মানে x এর সহগ দুইটা আর y এর সহগ দুইটার যোগফল হবে অলওয়েজ 0। এটা হলো শর্টকাট, ঠিক আছে? এটা কি? এটা হলো লম্ব হওয়ার শর্ত। যদি বলতো সমান্তরাল, খেয়াল করে দেখো, ধরো এ একটা রেখা আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা কোনটা? এটা হলো এই রেখাটা। ওকে ওকে, অলরেডি আমরা প্রায় মোট কথা গুণ হয়ে গেছে 3 4 4.5 5 6 7 ঘন্টা, প্রায় 7 ঘন্টার মতো আমাদের 35টা টাইপের মধ্যে সময় লাগছে। আর বাকি যে 15টা টাইপ থাকবে ওটা ধরো 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারলে 50টা টাইপ আমরা মোটামুটি 9 ঘন্টার মধ্যে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিচ্ছি। এই 9 ঘন্টা তোমরা একটু কমেন্টে জানাবা মার্কস করে চাও কিনা। মার্কস করে বলতে গেলে একদম 50টা টপিক এক জায়গায় বানিয়ে দিলে কেমন হয়? কমেন্ট করে জানাবা, তাহলে ওইভাবে আমরা বানাই দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখবা যে মানে এইটা যে কত হেল্প করবে। আমারও ভালো লাগতেছে যে তোমাদের কথা ভেবে এই জিনিসটা রেকর্ড করতে পারতেছি, কষ্ট হলেও করতেছি। এটা তোমাদের কথা ভেবে এইটুকু হলো আমার দায়িত্বের জায়গা থেকে আমি করতেছি ইনশাল্লাহ। কারণ অনেক শিক্ষার্থীরা আছে যাদের হয়তো বা ওইভাবে সামর্থ্য হয় না কোচিংয়ে ভর্তি হয়, তারা যাতে অ্যাটলিস্ট এই ক্লাসগুলো করে খুবই উপকৃত হয়। তুমি অনলাইনে জানি না পাবা কিনা টপ 50 টপিকের এরকমভাবে ক্লাসগুলা, যদি পাও তাহলে তো ভালোই। আর ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ যতটা সহজ হইতে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোকে শেখানো যায় আমি চেষ্টা করতেছি। আসো, এখান থেকে রুলসটা কি মনে রাখবা? এটার ঢালের মান কত আসছে? m1 এর মান কত আসবে? -a1 বাই b1। আর m2 এর মান কত আসবে? -a2 বাই b2। সবসময় মনে রাখবা সমান্তরাল হওয়ার শর্ত হলো, সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত হলো ঢাল দ্বয়ের মান কি হবে বলো তো ভাইয়া? সমান্তরাল হওয়ার শর্ত হলো ঢাল দ্বয়ের মান সমান হবে, মানে m1 ইকুয়াল টু কি হবে? m2 হবে। তার মানে এটা কি হবে? -a1 বাই b1 -a1 বাই b1 ইকুয়াল টু হবে -a2 বাই b2। তার মানে কি হবে? a1 বাই এইটাকে মাইনাস মাইনাসে কাটাকাটি, তুমি a1 বাই a2 লিখতে পারো আর b1 বাই b2 লিখতে পারো। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এই a1টা কি বলতো ভাইয়া? প্রথম রেখার x এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় রেখার x এর সহগ, আর প্রথম রেখার y এর সহগ বাই দ্বিতীয় রেখার y এর সহগ। এই তো শর্টকাট শেষ। এবার চলো আমরা ম্যাথ করব। প্রথম কোশ্চেন কি বলছে? যে এই রেখা তো পরস্পর লম্ব হলে কি শিখাইছি? প্রথমে x এর সহগ দুইটাকে গুণ করো, প্লাস y এর সহগ দুইটা কি আছে? -4 আছে আর k আছে, ইকুয়াল টু কত বলছে? 0। তার মানে এটা আসতেছে কত? 6 -4k ইকুয়াল টু 0। তাহলে কি আসতেছে? 4k ইকুয়াল টু কত হচ্ছে? 6। তাহলে k ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া? 6/4 মানে হচ্ছে কত? 3/2। k এর মান কত? 3/2।
এবার আসো ভাইয়া সেম কে এর মান কত হলে এই দুটি পরস্পর লম্ব হবে? বলো তো ভাইয়া কত হবে? 2 ইন্টু 3 প্লাস মাইনাস 1 ইন্টু কে ইকুয়াল টু হলো কত? 0। তার মানে এটা কি হবে? 6 মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে? 6। তাহলে কে এর মানটা কত হচ্ছে? 6 হচ্ছে অ্যান্সার। ওকে ওকে, এখানে একটু দেখো, যদি ভাইয়া একটু শিখাই দেই, কারণ হলো যে একটা প্রশ্ন রাখে নাই হয়তোবা, যদি এটা বলতো যে সমান্তরাল হওয়া শর্ত কি, সমান্তরাল হলে কি হইতো? সমান্তরাল হলে কি করতে দেখো তো, এক্স এর শকটা আছে কত 2 আর ওয়াই এর শকটা আছে কত 3, আর ওখানে ওয়াই এর শকটা আছে কত -1 আর এখানে ওয়াই এর শকটা আছে কত কে, তাহলে কি হইতো 2k ইকুয়াল টু -3, এটা হলো সমান্তরাল বললে, আর এই সাইডটা হলো কি বললে? লম্ব বললে। ঠিক আছে, তাহলে কি হইতো 2k ইকুয়াল টু -3, k ইকুয়াল টু হইতো -3/2। আশা করি বুঝাতে পারছি, আশা করি বুঝতে পারছো। আর যদি সেম ভাবে এই ম্যাথটা তো যদি বলতো যে এখানে তো লম্ব বললাম, যদি এটা বলতো সমান্তরাল, তখন কি করতাম? সমান্তরাল বললে কি করতে দেখো তো, সমান্তরাল বললে যেটা করতে যে এক্স এর শক আছে কত 3 আর এখানে আছে 2 ডিভাইডেড বাই ওয়াই এর শক আছে কত -4, এখানে আছে কে, তাহলে হয়তো কি 3k ইকুয়াল টু -8 আর কে ইকুয়াল টু কি হইতো বলতো ভাইয়া? -8/3। -8/3 কই আছে? নাই তো, মানে দেখালাম, মানে কোশ্চেন তো এটা চাই নাই। বুঝতে পারছো? আশা করি বুঝাতে পারছে। ওকে, এবার আসো ভাইয়া, কোন সরলরেখাকে এক্স ওয়াই অক্ষকে খণ্ডিত করে। একটু পানি খেয়ে একটু 1 মিনিট টাইম দাও আমাকে। ওকে, আমরা ছিলাম যেখানে আর কি, সরলরেখাকে এক্স ও ওয়াই অক্ষকে খণ্ডিত করে, এই বিষয়টা কেমন? ধরো এই একটা সরলরেখা আছে, ধরলাম এই সরলরেখাটা, এটা এক্স এবং ওয়াই অক্ষকে কি করবে? খণ্ডিত করবে। এখন এক্স এবং ওয়াই অক্ষকে খণ্ডিত করলে তুমি যখন এটাকে একটু অনেকভাবে তুমি চিন্তা করতে পারো। কিভাবে? আমি একটা উদাহরণ নিয়ে দেখালে তোমাদের জন্য একটু ভালো হবে। জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দাও, তাহলে আমি একটু উদাহরণটা দেখাতে পারবো। দেখো, ওকে, একটা উদাহরণ দেখাচ্ছি, আগে একটু বেসিকটা দিয়ে নিই। ধরো তোমার হলো যে এই যে রেখাটা আছে, ধরলাম এরকম আছে ax প্লাস by ইকুয়াল টু ধরলাম কত আছে? ধরলাম c আছে। ঠিক আছে, তো এরকম আছে, তাহলে তুমি কি করবা? তোমার সবসময় রুলসটা থাকবে কি, এরকম এক্স এবং ওয়াই অক্ষকে যখন খণ্ডিত করছে, যে এক্স অক্ষকে খণ্ডিত করছে, ওয়াই অক্ষকে খণ্ডিত করছে, সেটার নিয়মটা কি হবে? জাস্ট এইভাবে লেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হলো কত? 1। এটা হলো কি সেই এক্স এবং ওয়াই অক্ষকে খণ্ডিত অংশের কি বলতো ভাইয়া? সমীকরণ, আদর্শ সমীকরণ। তাহলে হলে একটু খেয়াল করে দেখো, এই যে এটা আছে, এটা কি জানো? এক্স অক্ষকে খণ্ডিত অংশের পরিমাণ, তার মানে এর মানটা কি এক্স এর নিচে যা থাকবে সেটাই। আর বিটা কি বলতো ভাইয়া? ওয়াই অক্ষকে খণ্ডিতাংশের পরিমাণ, এইটুকু। আর মনে রাখবা যে তাহলে এখানে দেখো, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, অতিভুজ কি হবে বলতো ভাইয়া? √a² প্লাস b², √a² প্লাস b²। এখন বলো তো ভাইয়া, এটা হলো আমরা বের করলাম অতিভুজ। এখন খেয়াল করে দেখো ভাইয়া, তার মানে কি এইখান থেকে এই বিন্দুটার কি পাইছো বলো তো ভাইয়া? এই বিন্দুটার কি পাইছো? দূরত্বটা পেয়ে গেছো অতিভুজ দিয়ে। আরেকটা মাধ্যম বলি, দেখো এই বিন্দুটাকে তুমি বের করতে পারো, যদি বলা হয় যে এক অক্ষকে কোন বিন্দুতে কি করছে? কর্তন করছে, সেই বিন্দুটা কত বলো তো ভাইয়া? a,0। দেখো তো কুটির মান কিন্তু নাই, কিন্তু এখানে দেখো আবার বুজের মান 0, বুজের মান 0 আর কুটির মান কত হবে? b পরিমাণ, তার মানে 0,b। কথা কি বুঝতে পারছো? এখন যদি বলা হয় যে এই যে যেই অক্ষরেখাটা তোমাকে কি করছে বলো তো ভাইয়া? দুইটা অক্ষকে কর্তন করছে যে রেখাটা, এই রেখার মধ্যবিন্দুটা কি হবে? কি হবে বলো তো ভাইয়া? এই যে দুইটা বিন্দু আছে, 0 প্লাস a ডিভাইডেড বাই 2 আর 0 প্লাস b ডিভাইডেড বাই 2, তার মানে কি হবে? a/2 আর এটা কি হবে? b/2। ক্লিয়ার কিনা? এই যে দেখো, তার মানে কি মধ্যবিন্দু দিয়ে এটা করে ফেলছো, এখান থেকে এও আছে, এখান থেকে বিও আছে, তার মানে ইজিলি কমপ্লিট হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি এইটুকু ক্লিয়ার, সবার এইটুকু ক্লিয়ার। তার মানে এখান থেকে কি কি পাইলাম? কর্তৃত অংশের পরিমাণ পাইলাম a, কর্তৃত অংশের পরিমাণ কি a। তারপরে কি পাইলাম? এক্স অক্ষে কি পরিমাণ, কোন বিন্দুতে সে কর্তন করছে, ওয়াই অক্ষে কোন বিন্দুতে কর্তন করছে, মধ্যবিন্দু পাইলাম। আর পাইলাম কি? ক্ষেত্রফল। সরি, কি পাইলাম বলতো ভাইয়া? এই রেখাটার দূরত্ব। এই রেখাটার দূরত্ব তুমি এখান থেকে এটা দিয়েও বের করতে পারো, আবার এখান দিয়ে অতিভুজ দিয়েও বের করতে পারো। আরেকটা জিনিস শিখাই দেই, এখান থেকে যদি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো ভাইয়া? কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি? হাফ ab। ওকে ওকে, এখন খেয়াল করে দেখো, তোমাকে সবসময় সমীকরণটাকে এরকম ভাবে সাজাতে হবে। এরকম ভাবে সাজানোর মাধ্যম কি? খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবা। ওকে, একটু দেখো ভাইয়া, একটু দেখো। ধরো তোমাকে এরকম বললো 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0, এই রেখাটি উভয় অক্ষকে খণ্ডন করছে, উভয় অক্ষকে কি করছে? খণ্ডন করছে। তখন তোমাকে জিজ্ঞাসা করলো
তখন তোমাকে কি কি জিজ্ঞেস করলো যে প্রথম কোশ্চেন করলো এক্স অক্ষে কর্তৃত অংশের মান কত, কর্তৃত অংশের মান কত। তারপর তোমাকে জিজ্ঞেস করলো ওয়াই অক্ষে কর্তৃত অংশের মান কত। তারপর তোমাকে জিজ্ঞেস করলো এক্স অক্ষকে যেই বিন্দুতে কর্তন করছে তার মান কত, এক্স অক্ষের বিন্দু। তারপর তোমাকে জিজ্ঞেস করলো ওয়াই অক্ষকে যে বিন্দুতে কর্তন করছে, বুঝো কিন্তু। তারপরে দেখো ভাইয়া, তারপরে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মধ্যবিন্দুটা কত, রেখাটির মধ্যবিন্দু কত, রেখাটির মধ্যবিন্দু কত, রেখাটির দূরত্ব কত, রেখাটির দূরত্ব কত, আর লাস্টে জিজ্ঞেস করলো দূরত্ব কত, লাস্টে জিজ্ঞেস করলো ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমার হাতের লেখা একটু খারাপ, একটু কষ্ট করে বুঝো ভাইয়ারা। ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখন কিভাবে কি করবা দেখো, এক্স অক্ষকে কর্তৃত অংশের মান কিভাবে বের করবা, এক্স এর নিচে যা থাকবে একটু আমি এখান দিয়ে করাই, 3x প্লাস 4y ইকুয়াল টু কি হবে, ওই পাশে গেলে 12 হবে। তাহলে এই পাশে ভাগ করে দাও, 3x/12 প্লাস 4y/12 ইকুয়াল টু 12/12। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি x/4 প্লাস y/3 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এক্স অক্ষে দেখো সবসময় রাইট হ্যান্ড সাইডে 1 রাখবা সবসময়, আর এখানে এক্স এর নিচে যা থাকবে সেটাই কর্তৃত অংশের মান। তাহলে বলো তো ভাই এক্স অক্ষে কর্তৃত অংশের মান কত, 4। এবার দেখো এই যে ওয়াই অক্ষে কর্তৃত অংশের মান কত, দেখো তো 3। বলো তো ভাই এক্স অক্ষে কোন বিন্দুতে করছে, মনে রাখবা যে এক্স অক্ষে করছে এটা কি 4, যদি এইটুকুর মান হয় তাহলে 4,0, তার মানে 4,0। ওয়াই অক্ষে কোন বিন্দুতে করছে দেখো তো 3, যদি এইটুকুর মান হয় তাহলে কি হবে 0,3। তারপর বলো তো ভাইয়া রেখাটির মধ্যবিন্দু কত হবে, মধ্যবিন্দু কত হবে a/2, এ মানে কত আসছে 4, মানে 4/2, 4/2 মানে 2, আর 3/2 b/2 মানে 3/2। দেখছো এখান থেকে যা বলছে ওখানে। রেখাটার দূরত্ব কি হবে, কি শিখেছিলাম, √a² + b², তার মানে 4² + 3² কত হবে বলো তো ভাইয়া 5। ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 4 ইন্টু 3, তার মানে কত হবে 6। এই হলো ম্যান, দেখো যা করাইছি তাই, যা করানো হয়েছে তাই। এখান থেকে যদি আরেকটা ভালো কোশ্চেন নিতে পারি তাহলে তোমাদেরকে আরো সুন্দরভাবে আমি একটু বোঝাতে পারবো, আরো সুন্দরভাবে আমি একটু এই টপিকটার সম্বন্ধে তোমাদেরকে বুঝাতে পারবো। ঠিক আছে, দেখি আমি পাই কিনা। আচ্ছা আরেকটা জিনিস একটু শিখাই রাখি, জাস্ট সংক্ষেপে এটুকু শিখাই রাখি, তাহলেই আমাদের মোটামুটি এটা খুব যে অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনে আসে এমন না, বাট একটু শিখে রাখো ভাইয়া। যদি ধরো ভাইয়া এই রেখাটা কি করে বলো তো ভাইয়া, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোনো একটা উলম্ব রেখা ধরলাম, এই উলম্ব রেখা একটা উলম্ব রেখা কি হইলো, পি পরিমাণে একটা উলম্ব রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করছে, একটা উৎপন্ন কোণ করছে, সেটা যদি হয় আলফা তাহলে কি হবে, তাহলে মনে রাখবা এখান থেকে মনে রাখবা সরলরেখাটা সমীকরণ হবে, তখন সরলরেখার সমীকরণ কি হবে, সরল রেখার সমীকরণ কি হবে মনে রাখবা তুমি, জাস্ট একটু মনে রাখলে কাজ শেষ হবে, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু p হবে। এইটাই হলো কি বলতো, এই আলফার মানটা আর এই আলফার মানটা বসাই দিলে আর p এর মানটা কি এইটুকু লম্ব দূরত্বটা বসাই দিলে কাজ শেষ। তো এই হলো, এটা আমার ওভারঅল যেই জিনিস ম্যাক্সিমাম উপরে জিনিস আসে এটা খুব একটা পরীক্ষা আসতে দেখা যায় না। তো আমি এখানে কোশ্চেন পাচ্ছি না, ধরো এখানে কি আছে যেটাই আছে এটা দিয়ে করি আপাতত। 3x মাইনাস 2y ইকুয়াল টু কত আছে দেখো তো, মাইনাস 2y ইকুয়াল টু আছে কত 6, এই পাশে -6 নিয়ে যাব। 3x/-6 মাইনাস 2y/-6 ইকুয়াল টু কত 1। মনে রাখবা এখানের মধ্যে x/a আর এখানে অবশ্যই মাস্ট প্লাস লাগবে, ঠিক আছে, প্লাস y/b। তাহলে এখানে y দেখো এখানে মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে এখানে প্লাস চলে আসছে, তার মানে x/-2 প্লাস কি হবে বলো তো ভাইয়া y/ কত আসছে বলো তো ভাইয়া y/3 ইকুয়াল টু 1। তাহলে বলো তো ভাইয়া x অক্ষে খণ্ডিতাংশের মান কত, -2, -2 হলো x অক্ষের খণ্ডিতাংশের মান। এটা আবার এখানে আসলো কই থেকে, ও আচ্ছা ভাইয়া এটা মনে হয় একটা প্রশ্ন ভিতর দিয়ে, আচ্ছা দেখো এইগুলো তো আমি করাইছিলাম। লম্ব হওয়ার শর্ত কি ছিল বলো তো ভাইয়া, x এর সহগ a1 ইন্টু a2 আর y সহগ -b1 ইন্টু কি ছিল -b2 ইকুয়াল টু কি ছিল 0। তার মানে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু হবে 0। কোথায় আছে, এই যে ওই যে আগের টাইপটা দেখাচ্ছে এখানে। আচ্ছা লম্ব রেখার ঢাল, আচ্ছা এটাও আমি করাই, মানে ঢালের কনসেপ্ট আমি ওখানে দিয়েছিলাম, মানে এগুলোর জন্য আরেকটা টাইপ হওয়ার কথা ছিল, একটা মিনিট, এখানে এগুলোর জন্য কি হওয়ার কথা ছিল, আরেকটা টাইপ হওয়ার কথা ছিল, বাট আমাদের কি হয়েছে,
একটা মিনিট, ওকে। এগুলোর জন্য আরেকটা টাইপ হওয়ার কথা ছিল, আমি কি করছি একটা টাইপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ হলো যে আমাকে 50টা টাইপ তো কভার করতে হবে, মানে এমন না যে এটা কোনো আলাদা টাইপ, এটা একদম ওই টাইপের মধ্যে ঢুকে যায় লম্ব, মানে আলাদা করে এটা টাইপ করা কিছু হয় না। চলো, তার মানে কি এই যে এইটার উপর লম্ব রেখার ঢাল, এটা নর্মাল ঢালটা কত, এটা নর্মাল ঢাল হবে, নর্মাল ঢাল কত হবে দেখো তো, নর্মাল ঢাল হবে x এর সহগ -2/3 y সহগ, ঠিক আছে। আর লম্ব রেখার ঢাল হবে, মনে রাখবা লম্ব রেখার ঢাল হবে তার উল্টা, তার উল্টা, উল্টা কত 3/2, কিন্তু মনে রাখবা মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটাই হলো লম্ব রেখার ঢাল, মানে উল্টা কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 3/2 আছে সি নাম্বারটা, এইগুলা করে নিবা, ওই যে সেম লম্ব হলে কি হবে, এই যে লম্ব হলে কি হবে, এগুলো সব করে নিতে হবে, ঠিক আছে। আসো লম্ব দূরত্ব, লম্ব দূরত্বের কনসেপ্টটা কেমন, এটা আমি কোথায় করাইছি মনে আছে তোমাদের, বৃত্তের চ্যাপ্টারের সময় করাইছিলাম, মানে বৃত্তের মধ্যে স্পর্শকের মধ্যে করাইছিলাম, টপিক নাম্বার কত ছিল আমার এক্সাক্ট মনে নাই, তার মানে স্পর্শকের মধ্যে করাইছিলাম, মনে আছে। ধরো এই একটা সরলরেখা আছে, বলছিলাম যে এটা সরলরেখাতে গিয়েও করানো লাগবে, by + c = 0, আর এই যে রেখাটা আছে এটা বিন্দু ধরলাম 1, বা x1, y1, x1, y1, তখন বলছিলাম কি লম্ব দূরত্ব কি হবে, লম্ব দূরত্ব হবে a x এর জায়গায় কি বসবে x1 প্লাস b x y এর জায়গায় কি বসবে y1 প্লাস c রুট ওভার x এর সহগটা কি a স্কয়ার প্লাস y এর সহগটা কি b স্কয়ার। দেখছো এটা মনে আছে তোমাদের, এই যে লম্ব দূরত্ব, এখানে তো আর ব্যাসার্ধ নাই, তার জন্য লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মান নেগেটিভ হইতেই পারে, বুঝতে পারছো। তার মানে কি জাস্ট বিন্দুগুলোকে সিদ্ধ করে দিবা, আর নিচে কি হবে x এর সহগ আর y এর সহগের বর্গে কি হবে যোগফল হবে। এবার আসো ভাইয়া দেখি কি বলছে, 1,2 বিন্দু হতে দেখো এই রেখার উপর লম্ব অঙ্কিত করা হলো, মূল বিন্দু হইতে এই লম্ব দূরত্ব কত। দেখো এই কোশ্চেনটা করার আগে তোমাকে আরেকটা কোশ্চেন আমাকে একটু করায় নিয়ে আসা লাগবে, তাহলে তুমি বুঝতে পারবা। আগে এটা দেখো, মূল বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব কত, দেখো 3x - 4y + 5 = 0। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, একটু কষ্ট করে করো, আর বেশিক্ষণ নাই, ঠিক আছে। দেখো 3x + 4y, আর বলছে যে এটা লম্ব দূরত্ব কোন বিন্দু থেকে, মূল বিন্দু মানে 0,0 থেকে। নিয়মটা কি শিখেছিলাম বলো তো ভাইয়া, 3 × 0 - 4 × 0 + 5 রুট ওভার x এর সহগটা কত হবে 3 স্কয়ার প্লাস y এর সহগটা হবে কত -4 হোল স্কয়ার। তাহলে এটা কত আসতেছে বলো তো ভাইয়া, 0 0 প্লাস আর রুট ওভার কি হবে 9 + 16 মানে 25, মানে 5/5 = হচ্ছে 1, এগুলোটা অ্যান্সার কত হচ্ছে 1। ওকে, এখানে একটা ভালো কোশ্চেন আসছে, সরলরেখাধর মধ্যবর্তী দূরত্ব বলছে। দেখো ভাইয়া সরলরেখাধর মধ্যবর্তী দূরত্ব মনে রাখবা, দুইটা সরলরেখা যদি মধ্যবর্তী দূরত্ব জানতে চায় একদম সহজ। আগে কি করবা জানো, আগে কি করবা জানো, আগে যেটা করবা তুমি সেটা হলো কি, এদের কি হবে, এদের ধ্রুবক দুইটাকে কি করবা বলো তো ভাইয়া, এদের ধ্রুবক দুইটা থেকে একটা থেকে আটটাকে বিয়োগ করবা, মানে c1 - c2 রুট ওভার এই যে দেখো x এর সহগটা কি আছে, সরি কি বললাম, এদের x এবং y এর সহগটাকে সেম বানানো লাগবে, আগে আগে সেম বানাবা, যদি সেম না থাকতো তাহলে সেম বানাই নিতে হইতো। ধরো এরকম আছে 6x + 8y + 10 এরকম দিল, এইটা না দিয়ে, তাহলে এটাকে কি করতে বলো তো, দুই দিকে আগে ভাগ করে এটা বানাইতা, দেখো 3x + 4y + 5 = 0 এরকম বানাইলে তারপর তুমি এটা করতে পারবা। বুঝতে পারছো মধ্যবর্তী দূরত্ব কেন এটা হবে, কারণ হলো যে তখন x এর সহগ, এই দেখো দুইটার x এর সহগই সেম থাকা লাগে 3 স্কয়ার, y এর সহগটা সেম আছে 4 স্কয়ার। বুঝতে পারছো c1 এর মান কত, দেখো 5 - 2 5 - 2 আর এটা হবে রুট ওভার 25 মানে 3/5 হলো অ্যান্সার, 3/5 হলো অ্যান্সার। এটাই হলো লম্ব দূরত্বর কেস। মধ্যবর্তী সূক্ষ্মকোণ, এটা হলো আমাদের 38 নাম্বার টাইম। দেখো কি বলে, দেখো এটার কনসেপ্টটা না একদম ইজি, কিন্তু এটা না একদম ইজি হলো কি হবে, এটাকে আমার একটা ম্যাথ দিয়ে করালে আমার জন্য বেশি ভালো লাগবে, কারণ হলো যে তাহলে আমি ইজিলি পুরো জিনিসটাকে আমি কমপ্লিট করে দিতে পারবো, পুরো জিনিসটাকে কি করতে পারবো আমি কমপ্লিট করে দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা ভাই, এখানে আরেকটা জিনিস একটু দিয়ে দেই, আরেকটা জিনিস একটু দিয়ে দেই, একটু করো, এটা 38 নাম্বার টাইপ লেখো, একটা টাইপ মিসিং হয়ে গেছে। 38 নাম্বার টাইপ হলো সমান্তরাল ও লম্ব রেখা সমীকরণ নির্ণয়, সমান্তরাল ও লম্ব রেখা সমীকরণ নির্ণয়। আসলে সরলরেখা চ্যাপ্টারে মানে না বুঝছো, মানে কোনোটা রেখে কোনোটা বাদ দেওয়া যায় না, সমস্যা এই জায়গা হয়ে যায়। ও শিট শিট, বুঝছো কোনোটা রেখে কোনোটা বাদ দেওয়া যায় না, এমন হচ্ছে কেন। ওকে ওকে,
তার মানে কি এখানে সরলরেখা সমান্তরাল এবং লম্ব রেখা সমীকরণ কেমন হবে? ধরো একটা কোশ্চেন নিয়ে করাই দিলে বেশিক্ষণ লাগবে না আমার। ধরো এরকম একটা কোশ্চেন নেই, তাহলে ইজি হবে আমার জন্য। বলছে কি 5x মাইনাস 7y মাইনাস 15 ইকুয়াল টু 0। এই সরলরেখার উপর লম্ব, এই সরলরেখার উপর লম্ব, সরলরেখার উপর লম্ব, এবং কি বলতেছে, এবং 2, -3। আরেকটা জিনিস মনে করানো হয় নাই, তাই না? ওই যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, ওইটা দিয়ে মনে হয় কিছু কোশ্চেন আসছে, 2-3টা কোশ্চেন আসছে। ইজিলি জাস্ট মানটা বসাই দিলে ওটা ম্যাথটা ইজিলি সলভ হয়ে যায়। একটা ক্ষেত্রফল দিয়ে কোশ্চেন আসে, সেম ভাবে করে ফেলবা, ওইটা একদম ইজি প্রসেস। কোশ্চেন না থাকার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখতেছি। ওকে, x cos আলফা এখানে কি বলছে, লম্ব এবং 2, -3 বিন্দুগামী সরলরেখার, বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? ওকে, এটা অনেক জায়গায় আসছে, এই জন্য এটা নিলাম। এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটা কেন জানি মিস হয়ে গেল, আমি এক্সট্রিমলি সরি। এই টপিকটা হুট করে দেখলাম নাই, মানে দেওয়া হয়েছিল মনে হয়, কিন্তু এখন এই ধরনের প্রশ্ন আসলে কি হবে একটু খেয়াল করে মনে রাখবা। যখন এরকম বলবে যে লম্ব রেখা, ধরো এরকম আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, সরল রেখার উপর লম্ব, সেই লম্ব রেখা বলবে কি এই বিন্দুগামী। কোন বিন্দুগামী বলছে? 2, -3 বললো। মনে রাখবা এই যে রেখাটা আছে এটার লম্ব রেখার ইকুয়েশন কি হবে জানো? x এর যে শকটা আছে আর y এর যে শকটা আছে এগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। তার মানে bx আর কি হবে ay প্লাস কি হবে? প্লাস k হবে। মনে রাখবা এই জিনিসটা কি মনে রাখবা? মনে রাখবা যে একটু সুন্দর করে মনে রাখবা, y এর আগে যে চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস ইকুয়াল টু 0। এবার দেখো ভাইয়া, এখান থেকে তোমাকে কি করতে বলে, তোমাকে যে বিন্দু বলবো ওই বিন্দুতে তুমি এখান থেকে মানটা কি করবা বলো তো? বসাই দিবা, তাহলেই কাজ শেষ। বুঝতে পারো না? একটা ম্যাথ দেয় আর একটা দিলে বুঝতে পারবা। ধরো ইকুয়েশনটা কি আছে, 5x - 7y - 15 ইকুয়াল টু 0। এটা লম্ব রেখার ইকুয়েশন হবে 7x, মানে x এরটা y যাবে, y এরটা ইয়াতে আসবে 5y। আর এখানে কি হবে মনে রাখবা, y এর শক যেটা আছে সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস কি হবে? k ইকুয়াল টু 0। এখন এই k এর মানটা কিভাবে বের করবা? k এর মানটা বের করলে কিন্তু লম্ব রেখার সমীকরণ পেয়ে যাচ্ছ। ওই k এর মানটা বের করার জন্য তোমাকে এই বিন্দুটা বলা থাকে 2, -3। তো এটা বের করার একটা সহজ টেকনিক শিখাই দেই। দেখো 7x প্লাস 5y সমীকরণটা একদম ইজি, সমীকরণ একদম ডিরেক্ট, k এর মান আলাদা করে বের করা লাগবে না। সমীকরণ বের করার জন্য কি করবা, এই যে xy যে টার্মগুলো আছে এই মানগুলোকে এক সাইডে রাখবা আর ওই পাশে সমান সমান দিবা। সমান সমান দিয়ে ওই পাশে কি করবা, এই বিন্দুগুলোকে দিয়ে সিদ্ধ করে দিবা। 7 × 2 + 5 × -3 মানে কি হলো 7x প্লাস 5y 14 - 15, তার মানে আসলো কত? 7x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। এইটাই হলো আমাদের বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এইবার দেখো ভাইয়া, যদি এটা বলতো যে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, যদি বলতো যে তোমাকে সমান্তরাল রেখার, যদি কি বলতো সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল বললে কি হইতো? দেখো এই যে রেখাটা আছে কি আছে, 5x - 7y। ওকে দেখো 5x - 7y, সারাদিন ক্লাস নিচ্ছে না খেয়ে, তো এই জন্য মাথা কাজ করতেছে না শেষ মুহূর্তে এসে, -7y - 15 ইকুয়াল টু আছে কত? 0। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এটার জন্য কি করবা তুমি? এটার জন্য তোমার কাজ কি হবে? জাস্ট একদম ইজি একটা কাজ, এর থেকে সহজ কোনো আর কাজ হবে না। সেটা কি কাজ বলো তো ভাইয়া? সেটার জন্য তোমার কি কাজ হবে? এটা মানে সমান্তরাল রেখার ইকুয়েশন হবে, তোমার কোনো কথা নাই। এই যে x এর সহগ আর y এর সহগ আছে এগুলো সব সেম থাকবে, শুধু পার্থক্য হবে কার মান? ধ্রুবকের মান। কেন? দেখো ভাইয়া, এই রেখাটা আর এই রেখাটা এখানে যা হবে, এখানে যদি 5x - 7y হয় এখানেও 5x - 7y হবে। পার্থক্য কি করতেছে? ধ্রুবকটা হয় উপরে নিচ্ছে, না হলে নিচে নিবে। ধ্রুবকের মানটা পজিটিভ হলে উপরে যাবে, নেগেটিভ হলে নিচে আসবে। আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে কি হবে? 5x - 7y, আর এই বিন্দুটা দিয়ে রাইট হ্যান্ড সাইডে তুমি সিদ্ধ করে দিবা। কিভাবে? ওই যে 5 × 2 - 7 × -3, বুঝতে পারছো? ওইটা করলে যা হবে তাই হবে তোমার সমান্তরাল রেখার ইকুয়েশন। আমি জানি না বুঝাতে পারছে কিনা, এটা না বুঝতে পারলে কমেন্টে বইলো, আমি আবার বুঝাই দিব ইনশাল্লাহ নেক্সট ইয়াতে আসলে। কিন্তু আশা করি বুঝতে পারার কথা। দেখো লম্ব মানে হলো যে x এবং y এর সহগগুলোকে এক্সচেঞ্জ করবা প্লাস কে,
আর কি করবে, এক্সচেঞ্জ করার নিয়মটা কি, সমীকরণ ডিরেক্ট, আলাদা করে কে এর মান বের করা লাগে না, সমীকরণ ডিরেক্ট বসাই, এই মানগুলোকে এক সাইডে রাখবা আর ওই পাশে সিদ্ধ করে দিবা, কাজ শেষ। সেম ভাবে সমান্তরালের ক্ষেত্রেও এটার কোনো পার্থক্য হবে না, 5x - 7y মানে কি হবে, এটা যখন সমান্তরাল বলবে ax + by + c, আর এটার ক্ষেত্রে সমান্তরাল ইকুয়েশন হবে ax + by + k হবে, জাস্ট ধ্রুবকটা পার্থক্য হবে, আর কোনো পার্থক্য হবে না, আর সব সেম থাকবে। সেম ভাবে এটাও সেম রাখলাম আর রাইট হ্যান্ড সাইডে গিয়ে মানটা বসাই দিলাম। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার একটু দেখতে হবে, ঠিক আছে। এবার আসো 39, এই টাইপটার নাম হলো 39। ওকে, মধ্যবর্তী সূক্ষ্মকোণ। এখন মধ্যবর্তী সূক্ষ্মকোণ এই 39 নাম্বার টাইপটা তোমাদেরকে কি বলতেছে, এটাও একটু মানে সহজ আছে, জাস্ট একটু আমি একটা ম্যাথ দিয়ে করালে তোমাদের জন্য একটু ইজি হবে, ঠিক আছে। দেখো একটা বের করতে গিয়ে আরেকটা জিনিস পেয়ে গেছে। ধরো কি হয়েছে, এটা একদম সহজ করে আমি একটু শর্ট করে বলে দেই, কারণ হলো যে যেহেতু এই হলো দেখো দুইটা রেখা আছে, ধরলাম এই রেখাটা হলো a1x + b1y + c1 = আছে 0, আরটা রেখা আছে কি a2x + b2y + c2 = 0। তো মনে রাখবা এদের মধ্যে ঢাল, এটার ঢাল কত, m1 = কি হবে -a1/b1, ঠিক আছে। আর এটার মধ্যে ঢাল কি হবে, m2 = কি হবে -a2/b2। তাহলে এটা মনে রাখবা, কি মনে রাখবা, এখান থেকে মনে রাখবা যে এখান থেকে tan θ এর সূত্র কি, মনে রাখবা সূক্ষ্মকোণের সূত্র হলো যে tan θ = ± m1 - m2 / 1 + m1 m2। এটা কি, এটা হলো ডিরেক্ট সূত্র। তাহলে এটা সূত্র হলে কি করতে হবে, খেয়াল করে দেখো, এটা সূত্র হলে করতে হবে যে তুমি জাস্ট m1 m2 এগুলোর মান বসাই দিবা। তাহলে এখানের মধ্যে আরেকটা জিনিস একটু জানা লাগবে, tan θ এর মান যদি তোমার হলো কি আসে +v আসে, মানে পজিটিভ আসে, তখন কি হবে বলো তো ভাইয়া, এটা হবে সূক্ষ্মকোণ, এটা হবে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ বলে প্লাস নিবা, এটুকু বুঝতে পারছো। tan θ এর মান যদি নেগেটিভ আসে, -v আসে, তাহলে এটা হবে স্থূলকোণ, যদি স্থূলকোণ বলে তাহলে মাইনাস কাউন্ট করবা। চলো দেখি এখান থেকে কি কোশ্চেন আছে আমাদের জন্য, একটা কোশ্চেনে সলভ করাবো। দেখো, ওকে দেখো একটু দেখো, বেশিক্ষণ লাগবে না। এই প্রশ্নটা কি বলতেছে, প্রথমটা এটা থেকে এখান থেকে m1 এর মানটা কত আসতেছে বলো তো ভাইয়া, মাইনাস কি আসতেছে বলো তো ভাইয়া, -x এর শক, মানে মাইনাসে মাইনাসে প্লাস √3/1 মানে √3। আর m2 এর মান কত আসতেছে, m2 এর মান আসতেছে x এর শক হলো -1/√3, ঠিক আছে। তাহলে এখানে বলছে মধ্যবর্তী সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বলা মানে কি বলো তো ভাইয়া, tan θ = কি হবে, প্লাস মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে m1 - m2 / 1 + m1 m2, জাস্ট এবার মানটা বসাই দিবা। m1 এর মান √3 মাইনাস m2 মানে 1/√3 প্লাস 1/√3, আর এটা কি হবে 1 + √3 × 1/√3, সেটা কি হবে -1/√3, তাই কিনা। তাহলে এই √3 কাটাকাটি, তাহলে নিচে হচ্ছে কত মাইনাস, দেখো √3 + 1/√3 আর নিচে হচ্ছে 1 - 1, 1 - 1 মানে কি 0, কিছু নিচে 0 থাকা মানে এটা পুরোটাই ইনফিনিটি। তাহলে tan θ = আসতেছে কত, ইনফিনিটি। তাহলে θ = কি হবে, tan ইনভার্স ইনফিনিটি। এটা কত ডিগ্রি, tan কত ডিগ্রি মানে ইনফিনিটি, 90 ডিগ্রি মান এখানে নাই। ওকে, 90 ডিগ্রি মানে ইনফিনিটি। ওকে, আশা করি বুঝাতে পারছি। তার মানে এবার আমরা আজকের ক্লাসের লাস্ট টাইপে যাব। আজকের ক্লাসের আমরা কি যাব, লাস্ট টাইপ, টপিক 40 নাম্বার টপিকটা হলো যে আমরা কোনো ধরো একটা ইকুয়েশন আছে, কিসের ইকুয়েশন আছে, বক্ররেখার ইকুয়েশন আছে, বক্ররেখার ইকুয়েশন, বক্ররেখার সমীকরণ থেকে, বক্ররেখার সমীকরণ থেকে কিভাবে বুঝবা এটা বৃত্তের ইকুয়েশন নাকি এটা সরলরেখার ইকুয়েশন নাকি এটা কিসের ইকুয়েশন, এটা কিভাবে নির্ণয় করবা চলো আমরা দেখবো এখন, ঠিক আছে। আর কতক্ষণ লাগবে একটু দেখি আমাদের। ওকে চলো, এই জিনিসটা না তোমরা আগে এক জায়গায় পড়ছিলা, সেটা সরলরেখার ইকুয়েশনে পড়ছিলা। কি পড়ছিলা দেখো তো, তোমরা পড়ছিলা যেটা, সেটা হলো কি ax² + by² + 2gx + 2fy + hxy, মনে আছে তোমাদের, hxy নাকি, হ্যাঁ একটু, প্লাস কি হবে বলো তো ভাইয়া, প্লাস c = 0, মনে আছে এটার কথা। এই যে এটা পড়ছিলা 2gx + 2fy + 2hxy = c + c 0, এটা পুরোটা হলো বক্ররেখার সমীকরণ। এখন ধরো এখানে দুইটা জিনিস আমি শিখাবো, উৎকেন্দ্রিকতার কনসেপ্টটাও শিখাই দিবে এখান থেকে, আরেকটা শিখাবো কি, ধরো
আরেকটা শিখাবো তোমার হলো যে কিভাবে বুঝবা কোনটা, একটু খেয়াল করে দেখো। এটা আছে, ঠিক আছে ভাইয়া, এটা কি একটা বৃত্ত। তুমি যখন বৃত্তের ক্ষেত্রে মনে রাখবা, জাস্ট এটা মনে রাখবা কি উৎকেন্দ্রিকতা জিনিসটা কি। আগে একটু উৎকেন্দ্রিকতার কনসেপ্টটা দিই, তারপর বাকি সবকিছু দিব। উৎকেন্দ্রিকতা জিনিসটা হলো যে তুমি চাপ প্রয়োগ করলা, চাপ প্রয়োগ করার পরে এটার কি হবে বলো তো ভাইয়া, শেপটা পরিবর্তন হবে। সেটাকে আমরা কি বলতে পারি, কতটুকু পরিবর্তন হচ্ছে সেই পরিমাপটাকে আমরা উৎকেন্দ্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন এটা হলো বৃত্ত, বৃত্ত হলো একদম একদম নর্মাল অবস্থায় আছে, কোনো চাপটাপ কিছু নাই, তার মানে এর উৎকেন্দ্রিকতার মান 0, কোনো কিছুই করি নাই। যখন এটাকে আমরা চাপ দিব ভাইয়া, চাপ দেওয়ার পরে এটা কেমন শেপ হয়ে যাবে দেখো তো, এটা শেপ হয়ে যাবে এমন, দেখি আছে কিনা এখানে, এখানে থাকার কথা। এটা শেপ কেমন হবে, এমন হবে। এই জায়গায় যখন হবে তখন এটার মান হবে 0 থেকে এর মানটা 1 এর মধ্যে। এটা ছিল কে, এটা ছিল বৃত্ত, এটা হয়ে গেছে কি, এটা হলো উপবৃত্ত। যখন তুমি এটাকে আবার চাপ দিবা তখন এটা কি হয়ে যাবে জানো, তখন এটা হয়ে যাবে এমন, মানে এটা কি হয়ে গেছে, এটা অর্ধেক হয়ে গেছে। মানে অনেক চাপ দেওয়ার পরে কি হয় বলতো, ভেঙ্গে দুইটা আলাদা হয়ে গেছে, মানে কি হয়েছে, ভেঙ্গের পরিক্রমণ হয়ে গেছে এক সাইডে। তার মানে এটা কি, এটা হলো পরাবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা এর মানটা হয় 1। যখন তুমি আরো চাপ দিবা তখন কি হবে, আলাদা হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে দেখো, সেটা হয়ে যাবে অথবা মানে দুইটা ভাগ, মানে দুইটা পার্ট। মানে এক কথা হলো যে এখানে যেমন পরাবৃত্তে একটা পার্ট পাইছো, ওইটা আলাদা হয়ে কি হয়েছে, দুইটা পার্ট হয়ে গেছে, এদিকে একটা এদিকে একটা। এটা কি, এটা হলো অধিবৃত্ত। অধিবৃত্তের মানটা তাহলে কি হবে, এর মানটা 1 এর চেয়ে বড় হবে। এটা কি, এটা হলো অধিবৃত্ত। এটা কি হবে, অধিবৃত্ত। এইভাবে তুমি, তার মানে তুমি জানো বৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান 0। এখন তুমি আরো চাপ দিলা, দেখো একটা বলকে তুমি চাপ দিতে দিতে দুইটা অর্ধেক হয়ে গেছে, আর যদি চাপ দাও এটা কি হবে, এরকম হয়ে যাবে না। তোমাকে আমি একটা আরো উদাহরণ দেই। ধরো এই যে আমাকে আজকে পানির বোতল দিয়ে গেছে পানি খাওয়ার জন্য, ধরো আমি একটা চাপ দিতে 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 এটাকে এমন চাপ দিলাম, এটা কি হয়েছে, একদম ফিনিশ, একদম সরলরেখা হয়ে যায় না। তার মানে এটা এরপরে কি হতে পারে বলো তো ভাইয়া, একটু দেখাই। এটা এরপরে কি হতে পারে, এটা শেপ হবে এরকম সরলরেখা। সরলরেখার ক্ষেত্রে কি, এটা কি, এটা হলো সরলরেখা। সরলরেখার ক্ষেত্রে মনে রাখবা এটা কি, উৎকেন্দ্রিকতার মানটা হবে, এর মানটা হবে ইনফিনিটি, মানে এতটাই চাপ দিচ্ছ। আশা করি বুঝতে পারছো। এই যে উৎকেন্দ্রিকতার মান দিয়ে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ধরনের শেপ চিনতে পারি। ওই যে বক্ররেখা, এখন আমরা এটা তো উৎকেন্দ্রিকতার একটা মাধ্যম গেলাম, আর বক্ররেখার সমীকরণ থেকে কিভাবে চিনবা, বক্ররেখার সমীকরণ থেকে চিনার নিয়ম কি দেখো, একটু দেখো। সমীকরণ থেকে চেনার নিয়ম হলো যে, সমীকরণ থেকে কিভাবে চিনবা, সমীকরণ থেকে চেনার নিয়ম হলো যে এইচ স্কোয়ার মাইনাস এবি, এইচ স্কোয়ার মাইনাস এবি। যদি এইচ স্কোয়ার মাইনাস এবির মানটা 0 এর সমান হয় তখন এটা হবে পরাবৃত্তের সমীকরণ। এইচটা হলো কি দেখো তো, এক্স ওয়াই এর সহগের মান, আর এটাকে, এটা হলো এক্স স্কোয়ারের সহগ, আর বিটাকে ওয়াই স্কোয়ারের সহগ। যদি ভাইয়া এইচ স্কোয়ার দেখো, এইচ স্কোয়ার মাইনাস এবির মানটা যদি ভাইয়া কি হয়, 0 এর চাইতে ছোট হয়, 0 এর চাইতে ছোট হয়, তখন এটা কি হবে, এটা হবে উপবৃত্ত। আর যখন এইচ স্কোয়ার মাইনাস এবির মানটা 0 এর চাইতে বড় হয় তখন এটা কি হবে, এটা হবে অধিবৃত্ত। এই তিনটা জিনিস একটু মনে রাখবা, এই তিনটা জিনিস একটু মনে রাখবা। আর বৃত্তের ক্ষেত্রে কি হবে, বৃত্তের ক্ষেত্রে হবে যে এইচ এবং এ, মনে আছে বৃত্তের শর্তের সময় শিখাইছিলাম, এইচ এর মানটা কি হইতে হবে, 0 হইতে হবে, আর এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান সমান হইতে হবে। এই জিনিসগুলো দিয়ে আমরা একটা বক্ররেখা থেকে কিভাবে আমরা এগুলো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বুঝতেই পারছো আমি কণিকা চ্যাপ্টারে ঢুকে গেছে অলরেডি। তার মানে এইটা। তাহলে এখানে দেখো ভাইয়া, এখানে প্রথম যে প্রশ্নটা কি বলছে, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, বলতো ভাইয়া বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, একটু আগে দেখাইছিলাম, কোনো ধরনের চাপ প্রয়োগ করা লাগছে, করা লাগে না, তার মানে 0। যদি বলতো দেখো এখানে আছে কি, এখানে আছে ইনফিনিটি, এটা কি, এটা হলো সরলরেখা। এখানে আছে 1, 1টা কি বলতো ভাইয়া, 1টা কার জন্য বলতো ভাইয়া, 1টা হলো পরাবৃত্তের, মনে থাকে যেন এগুলা। এবার দেখো ভাইয়া এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে যে সমীকরণটির জ্যামিতিক রূপ কোনটি। জ্যামিতিক রূপ বলতে গেলে আমাকে কি বের করা লাগবে, এইচ স্কোয়ার মাইনাস এবি। আগে আমি দেখি এইচ স্কোয়ার, এইচ টার্ম আছে, হ্যাঁ এইচ এর টার্ম আছে, এ আর বি আছে, এ আর বি এর টার্ম কি কি বলতো, সমান নাই, কারণ এ এর সহগ আর বি এর সহগ সমান নাই, তার মানে এটা বৃত্ত হচ্ছে না। তাহলে আমি এখন কি করবো, এইচ স্কোয়ার মাইনাস এবির মান দিয়ে বের করবো। এইচ এর মানটা কি বলতো ভাইয়া, এইচ এর মানটা আছে কত, -4, তাই কিনা, মানে 2 এর মানটা আছে কত, -4, তাহলে এইচ এর মান কত হবে, -2, -2 হোল স্কোয়ার, মাইনাস এ এর মান কত আছে, এক্স স্কোয়ারের সহগ কত আছে 2, আর ওয়াই স্কোয়ারের সহগ আছে নাই, কিছু নাই, মানে 0, না ওয়াই সহগ আছে তো, দেখো 2 × 3, তার মানে কত হয় 4 - 6, মানে হলো -2। বলো তো ভাইয়া তোমাকে আমি কি শিখাইছিলাম, এখানে কি শিখাইছিলাম, এটার মানটা যদি 0 এর সাথে ছোট হয় সেটা কি হবে, উপবৃত্ত। তার মানে এটা কি নির্দেশ করে,
বলো তো ভাইয়া, এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। একটা মিনিট। আজকে আমরা তাহলে টপিক 27 থেকে টপিক 40, আমার জ্বর আসবে মনে হচ্ছে, মানে এই জন্য লাস্টের দিকে আমি ঠিকমতো কথা মানে মুখ দিয়ে বলতে পারতেছি না। এখন 2টা বাজে, আমি সেই বসছি 10টার সময় রেকর্ড করতে, মানে 4 ঘন্টা লাগছে, মাঝখান দিয়ে আমি রেস্ট নেওয়া লাগছে, কিছু কনসেপ্ট আরও ঢুকানো লাগছিল। তো মোট দেখো 4 ঘন্টা লাগছে, এরপর আমার 3টা বাজে আবার পেইড ব্যাচের ক্লাস। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। 48 থেকে 50 এই যে টপিকগুলো আছে, এখানে আমরা মোটামুটি যোগজীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আর হলো কণিকটা কভার করবো, কারণ স্থিতিবিদ্যা কিন্তু খুবই কম টপিক আছে ইম্পর্টেন্ট। আর যোগজীকরণে আছে 2টা মাত্র টপিক। এদিকে মনে হয় কণিকে থাকবে মনে হয় 5টা, 5 2 7, ওইদিকে 3টা 10টা। এই হলো মোট 50টা, আমাদের জার্নি তখন শেষ হয়ে যাবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর যারা যারা অলরেডি ক্লাস করতেছো তোমরা একটু নোটটা শেয়ার করে দিবা। আর হলো যে যারা আমাদের ভার্সিটি ব্যাচ 2.0 ভর্তি হতে চাচ্ছিলেন, 013147700610, এই যে আবার অনেকেই বলতেছে ভাই নতুন ব্যাচ আপনাদের কবে আসবে, যেহেতু এটা তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে। মেডিকেল এক্সামের পরে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হবে, ঠিক আছে? ওইটা মেডিকেল পরবর্তী ব্যাচ ভার্সিটি পর্যন্ত কমপ্লিট করাবো আমরা। তো ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।